হ্যাঁ সেকেন্ড টাইম নিতে পারে, যদি একটা বছর গ্যাপ হলো সমস্যা নেই। ডিপ্লোমা আর বিএসসি পার্থক্য হচ্ছে যারা ইন্টারমিডিয়েট সায়েন্স তারাই বিএসসি করতে পারে। না আমার যদি এসএসসি করে 1 বছরের গ্যাপ থাকে সেও দিতে পারবে, আবার যদি ইন্টারের পরে 1 বছর গ্যাপ থাকে সেও দিতে পারবে, যেখানে একটা বছর গ্যাপ তুমি দেখতে হয়তো কোথাও মিস করে ফেলবে। সাদিয়া ক্লাস করমু এখন বুঝছস, ক্লাস করমু রাখ। হ্যালো হ্যাঁ ক্লাস করতেছি রাখ। হ্যালো পরে কথা বলমু, ক্লাস করমু এখন। আরে ক্লাস আছে এখন রাখ, পরে কথা কমু। এই মিয়া কেডা? যে হচ্ছে ওই যে নারী রাধে সে চুলও বাঁধে, হ্যাঁ তো হচ্ছে ওই রকম যে সে পুরো কবি ছিল না, কিন্তু ছিল কি সে স্বভাব কবি। আচ্ছা স্বভাব কবি, স্বভাব, স্ব মানে হচ্ছে নিজস্ব, তারপর হচ্ছে গিয়ে কি ভাব, মানে নিজস্ব ভাবের সে কি ছিল একজন কবি ছিল, স্বভাব কবি। আচ্ছা তো কুসুম কুমারী দাসের সবচেয়ে বেশি যে বিখ্যাত হচ্ছে তার একটা ছড়া আমাদের হচ্ছে ছোটকালে পড়ছিলাম, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তাহলে আপনাদের যদি প্রশ্ন করো, আমি কিন্তু আবারও বলছি, আপনাদের যদি কারো যদি প্রশ্ন করা হয় যে আমাদের নির্মুক্ত কবির কার আম্মা জান কি ছিল, স্বভাব কবি ছিল, তখন আমরা বলবো কি জীবনানন্দ দাস। জীবনানন্দ দাস লেখেন রূপসী বাংলা, রূপসী বাংলা উপন্যাসটি জীবনানন্দ দাশের। রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা, রূপসী বাংলা উপন্যাসটি জীবনানন্দ দাশের। রূপসী বাংলা, রূপসী বাংলা উপন্যাসটি জীবনানন্দ দাশের। আচ্ছা তারপর লেখেন তার পদবী হলো চিত্র রূপময়, তার পদবী চিত্র রূপময়, তার পদবী হলো চিত্র রূপময়, তার পদবী হলো চিত্র রূপময় এবং নির্জনতম কবি, নির্জনতম কবি, চিত্র রূপময় এবং নির্জনতম কবি, চিত্র রূপময় এবং কি কবি, নির্জনতম কবি। সবাই কি লিখতেছেন? আচ্ছা দেখেন এই যে আমাদের যে এই পৃথিবীতে এক স্থান আছে, এই কবিতার ভিতরে আমাদের সবচেয়ে বেশি গ্যাঞ্জাম লাগে কোনটা? জীবনানন্দ দাশও সবসময় কি করছে যে গ্রামের ঐতিহ্য ইতিহাস নিয়ে লেখছে, এবং কি জসিমউদ্দিনও গ্রামের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে লেখছে।
তাহলে এখন কথা হলো যে রূপসী বাংলা এটা কেন জীবনানন্দ দাশ বললাম। তাহলে যখন আপনাদের রূপসী বাংলা যে উপন্যাসটা বলা হয়, তখন আপনাদের যদি মনে পড়ে যে পল্লীকবি জসীমউদ্দিন, তাহলে কিন্তু প্যাস প্যাস খেয়ে যাবেন। তো এই জন্যে রূপসী বাংলা এবং জীবনানন্দ দাশ গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে দুইজন কবি কবিতা লিখছে, সেটা হলো জীবনানন্দ দাশ এবং কি কবি জসীমউদ্দিন। আচ্ছা, তো সেই কবি জসীমউদ্দিন এবং জীবনানন্দ দাশ, আমাদের এই যে পৃথিবীতে বলা আছে, এই পৃথিবীতে এক স্থান আছে, এটার ভিতরে কয়টি গাছের নাম বলা আছে? সবাই লেখেন। গাছ সমান সমান গয়কারে গাছ ও গাছ সমান সমান কাঁঠাল, অশথ, বট, জারুল, হিজল, 5টি গাছের কথা বলা আছে। কয়টি গাছ? 5টি গাছ। কাঁঠাল, অশথ, বট, জারুল, হিজল। কাঁঠাল, অশথ, বট, জারুল, হিজল। বলছে এই পৃথিবীতে একটি স্থান আছে। বলছে এই পৃথিবীতে একটি স্থান হলো কি, যে যেখানে কি না বলা আছে নাটার রঙের মতো উজ্জ্বল অরুণ। নাটার রঙের মতো উজ্জ্বল কি? অরুণ। অরুণ মানে হচ্ছে কি সূর্য। সেই সূর্যটা নাটার রঙের মতো কিরকম, যে আমরা জানি করমজা হচ্ছে গিয়ে কি, যে এই ফলটার কথা বলা হয়েছে, সে করমজা ফল হচ্ছে নিচের দিক দিয়ে লাল, উপরের দিক দিয়ে হলো কি সাদা। তো ঠিক একই রকম যখন সকালবেলা সূর্য ওঠে বা সন্ধ্যার সময় সূর্যটা যখন চলে যায়, তখন আমরা দেখবো যে একটা সৌন্দর্য আবহাওয়া দেখা যায়, সেটাকে এখানে কবি বোঝানো হয়েছে। আচ্ছা, আমাদের এই যে এই পৃথিবীতে এক স্থান আছে, বলা আছে করুণ বাংলা। কি বাংলা? করুণ বাংলা। করুণ বাংলা। বলেন তো কেন করুণ বাংলা বলা হয়েছে? এই সুবর্ণা ইসলাম, তোরা দেখতে চাই, লঙ্গি খোল। লঙ্গি খুলিস না, মানে ভিডিও খোল। আচ্ছা আচ্ছা, তো সেখানে বলা হয়েছে করুণ বাংলা। তাহলে প্রশ্ন হলো যে ভাই, এত সুন্দর কথা বললো, তারপরও কেন করুণ বাংলার কথা বলছে? করুণ বাংলার কথা এই কারণে বলছে যে আমাদের এই বাংলার মানুষ অনেক সহজ সরল। সহজ সরল থাকার পরও তারা কি করছে, ৭৬-এর মনন্তর এবং কি ৪৩-এর মনন্তর এবং কি ১৯৭৪ সালেও বিভিন্ন প্রকার দুর্ভিক্ষ হয়েছে। এই দুর্ভিক্ষের কারণে এজন্য বলা হয় করুণ বাংলা। আমাদের সকল প্রকার সৌন্দর্য থাকা সত্ত্বেও এই যে মানুষগুলো আছে, এই মানুষগুলো খুবই হচ্ছে গিয়ে কি দরিদ্র। আচ্ছা, তারপরে বলছে কি, যে এই পৃথিবীতে লেখেন নদী সমান সমান কয়টি নদীর কথা বলা আছে? 5টি। আচ্ছা, নদী 5টি, কয়টা রে? কেমনে কেমনে? 4টা নদী, 4টা। ও নদী। আচ্ছা, আমি এখন বলি 3টা নদী। 3টা নদী লেখেন, 3টা নদী তো নদী। 3টা। কর্ণফুলী, ধলেশ্বরী, গঙ্গা। কর্ণফুলী, ধলেশ্বরী এবং কি এদিকে তাকান। আপনারা যারা হচ্ছে গিয়ে কি যখন বিভিন্ন প্রকার প্রতিযোগিতামূলক পরীক্ষা দেবেন, তাদের কাছে বলতে হবে আমাদের এই বুড়া বইয়ের ভিতরে ফেব্রুয়ারি 1969 এইটার ভিতরে একটা কবিতার মানে নদীর কথা বলা আছে, সেটা হচ্ছে আমার সকল প্রকার ক্রোধ ভেসে যায় ব্রহ্মপুত্র নদীতে। কোন নদীতে? ব্রহ্মপুত্র নদীতে। এটা হলো ফেব্রুয়ারি 1969-এ। তারপরে রক্তে আমার অনাদি অস্থির ভিতরে বলা আছে পদ্মা তোমার যৌবন চাই, যমুনা তোমার প্রেম, সুরমা তোমার কাজল বুকের পলিতে গলিতে হেম। পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, গঙ্গা, কর্ণফুলী, তোমাদের বুকে আমি নিরবধি গণমানবের তুলি। তাহলে এখানে একটা নদীর নাম বলা আছে। তারপরে বলা আছে কি আমাদের এই পৃথিবীতে এক স্থান আছে, এই নদীর নাম বলা আছে। এই 3টা কবিতায় নদীর নাম বলা আছে, আর কোথাও কোনো নদীর নাম বলা নাই। তাহলে যখন আমাকে জিজ্ঞেস করা হবে যে হচ্ছে এই একটা কবিতার নাম বলে, আপনাদের কিন্তু এরকম কোশ্চেন আসতে পারে যে এই একটা নদীর নাম বা হচ্ছে এই একটা চরিত্র আমাদের কোন পাঠ্যপুস্তকের কোন প্রবন্ধে বা কোন কবিতায় পাওয়া যায়। আপনারা কি সবাই প্রশ্ন শুনতেছেন? জি। আচ্ছা, তাহলে বলছে কর্ণফুলী, ধলেশ্বরী, গঙ্গা জলাঙ্গিরে দেয় জল। কর্ণফুলী, ধলেশ্বরী, গঙ্গা জলাঙ্গিরে দেয় কি জল। তাহলে এখানে কর্ণফুলী বলা আছে, ধলেশ্বরী বলা আছে, গঙ্গার কথা বলা আছে। এখন জলাঙ্গি মানে কি? জলাঙ্গি মানে ওই যে গত ক্লাসে আমরা পড়ছি যে উপপদ তৎপুরুষ সমাস বা হচ্ছে গিয়ে কি একটা আপনার যে আছে, তো সেটার ভিতরে আপনার বলা আছে জলাঙ্গি মানে হচ্ছে জল ধারণ করে যা। এখন এই যে নদী জলাঙ্গি বলতে, তাহলে বাংলাদেশে 56টা নদী আছে, তাহলে জলাঙ্গি বলতেও যদি আপনারা নদী ধরেন তাহলে 56টা নদীর কথাই বলতে হবে। কিন্তু না, এখানে জলাঙ্গি বলছে, সে একে কি দেয়, জল দেয়। তখন কি আছে, বরুণের স্ত্রীর নাম কি? বারুণী। বরুণের স্ত্রীর নাম কি? বারুনি। বারুণী। বরুণের স্ত্রীর নাম হচ্ছে বারুণী। তো সেখানে বলা আছে সুদর্শন উড়ে যায় সন্ধ্যার আকাশে। সুদর্শন কোন আকাশে উড়ে যায়? সন্ধ্যার আকাশ। সন্ধ্যার আকাশে। এখন সুদর্শন মানে হচ্ছে যেই বেটারা যায় সুদর্শন কইছেন, এই বেটা না। সুদর্শন মানে হচ্ছে গোবরের পোকা। তাহলে যেই বেটারা আজ পর্যন্ত বেদিকে কথায় মইজা গেছস যে তোমার অনেক সুদর্শন লাগতেছে, তাহলে দেখ বেডিরা তোরা কি ভালো কথা কইছে না খারাপ কথা কইছে? বেডির একটা চিজ।
আমি একটা নারী বিদ্বেষী লোক, সারা জীবন আছি, সারা জীবন থাকবো, কারণ এই বেডিগো প্রত্যেকটা কাজেই সমস্যা। তুই দেখ একটা জিনিস, কোন একটা মাইয়ারে, পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ হচ্ছে গরুর চোখ, কোন একটা মাইয়ারে যে কবি তোমার চোখ গরুর মতো, দেখবি যে জোতাটা খুলে পিটাইবো। আবার যদি কোন একটা বেডিরে যে তোমার চোখ বিলাইয়ের চোখ, ওমা গু, কি একটা মনে কর যে অবস্থা টাইপ। তো বেডি মানুষই সমস্যা। তাহলে সুদর্শন উড়ে যায় সন্ধ্যার আকাশে, সুদর্শন উড়ে যায় কি আকাশে? সন্ধ্যার আকাশে। আচ্ছা, আমার যে কল্পিত নারী, সে কোন শাড়ি পরে আছে? সে হলুদ শাড়ি পরে আছে। খাতার ভিতরে লেখেন সয়কারের শাহ দাসিনরের শাড়ি সমান সমান হলুদ, শাড়ি সমান সমান কি? হলুদ। হলুদ শাড়ি। তাহলে এখন প্রশ্ন হলো যে ভাই, সেখানে নাটার রঙের মতো মানে লাল রঙের মতো অরুণ বা সূর্য বলা আছে, সেখানে আবার হলুদ শাড়ির কথা বলা আছে কেন? এই হলুদ শাড়ি বলতে বোঝানো হয়েছে গ্রাম বাংলায় যখন ধান পাকে তখন সে হলুদ রং ধারণ করে না, তখন মনে হচ্ছে যে সবুজ একটা মানে ইয়ের ভিতরে, সবুজ শাড়ির ভিতরে হলুদ পাড়ের যে নিদর্শন, সেটাকে এখানে বোঝানো হয়েছে। আমরা কি সবাই বুঝতে পারছি? আচ্ছা, তারপরে আমাদের জল দেয় কে? জল দেয় হচ্ছে বিশালাক্ষী। বিশালাক্ষী মানে কি? যার চোখগুলা ওই যে গরুর চোখের মতো বড় বড়, হ্যাঁ, বিশালাক্ষী। বিশালাক্ষীর কাছ থেকে আমরা জল আনি। কার কাছ থেকে আমরা জল আনি? বিশালাক্ষী। এই বিশালাক্ষী মানে হচ্ছে গিয়ে কি দেবী দুর্গাকে বোঝানো হয়েছে। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। তাইলে এই যে আমাদের 12 লাইনের যে কবিতা, সেই কবিতার আমরা ফুল মর্মার্থটা কি, যে আমরা এই কবিতার মূল মাধ্যমে যে গ্রাম বাংলার ইতিহাস এবং ঐতিহ্যকে সেখানে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, সেখানে আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী পেঁচার কথা বলা আছে, তারপর হচ্ছে কি পানের বরজের কথা বলা আছে। ঠিক আছে, লক্ষ্মী পেঁচা হলো কি অস্ফুট এবং কি তরুণ। লক্ষ্মী পেঁচা সমান সমান কি? অস্ফুট এবং কি তরুণ। তরুণ। লক্ষ্মী পেঁচা সমান সমান কি? অস্ফুট এবং তরুণ। অস্ফুট এবং কি তরুণ। অস্ফুট এবং কি তরুণ। অস্ফুট এবং তরুণ। অস্ফুট এবং কি তরুণ। সবাই কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তারপরে আমাদের দ্বিতীয় আলোচ্য বিষয় হচ্ছে গিয়ে কি বলেন? দ্বিতীয় যে আছে সেটার নাম জন্য কি? জাদুঘরে কেন যাব? তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে। খাতার ভিতরে লেখেন তাহারেই পরে মনে। তাহারেই পরে মনে। এইটাও একজন বরিশাল্লা, ঠিক না? সে বরিশাল জেলার পিরোজপুর গ্রামে জন্মগ্রহণ করছে, কবি সুফিয়া কামাল। বরিশালের মানুষগুলা নিয়ে একটু সমস্যা রয়, হ্যাঁ। কারো বাসা বরিশাল নেই তো আবার? ভাইয়া আসি। হ্যাঁ অনেক ভাইয়া ভালো হবি কবে? কবে ভালো হবি? ভালোনের দিন শেষ। আচ্ছা দেখেন, তাহারেই পরে মনে, কবি সুফিয়া কামাল। সেই কবি সুফিয়া কামাল একজন হলো স্বভাব কবি। কি কবি? স্বভাব কবি। আচ্ছা, সে হচ্ছে একজন স্বশিক্ষিত। স্বশিক্ষিত বানান হচ্ছে গিয়ে কি? স মানে নিজ। এই যে স মানে নিজ। গত ক্লাসে আমরা যে ক্লাস করাইছি সেটার ভিতরে আপনারা দেখেন যে অনেক সময় আপনাকে বলবে যে আপনি সপরিবারে আমন্ত্রিত। কি পরিবার? সপরিবার। এইটা হচ্ছে দিবে সপরিবার, আরেকটা দিচ্ছে হচ্ছে এই পরিবার, সপরিবার। কথাটা বুঝতে পারছেন? এই দুই শয়ের মাঝখানে যে পার্থক্য আছে সেটা আপনাকে কি করতে হবে? বুঝতে হবে, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই স মানে হচ্ছে নিজ। এই স মানে কি? নিজ। আর এই স মানে হচ্ছে সহ। তাহলে আপনাকে যখন দাওয়াত দিবে যে আপনি সপরিবারে আমন্ত্রিত, তখন নিজ পরিবারকেই আমন্ত্রিত করতে হবে। তখন বলবে কি? সপরিবারে শয়ব। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে ঠিক একই রকম শয়ব। আর জ্বলছে তুমি সবান্ধবে আমন্ত্রিত। কি বান্ধবে আমন্ত্রিত? সবান্ধবে। সবান্ধবে আমন্ত্রিত। তখন তাহলে বুঝতে হবে কি? বান্ধব সহ। বান্ধব কি? সহ। সহ। সবাইকে আমরা বুঝতে পারছি? তাহলে শয়ব মানে হচ্ছে গিয়ে কি? নিজ। আর দন্ত স মানে কি? সহ। শয়ব মানে নিজ এবং দন্ত স মানে কি? সহ। সহ। সবাই কি বুঝছি? আচ্ছা, তাহলে সে হলো একজন স্বশিক্ষিত। স্বশিক্ষিত মানে কি? শয় ব হবে না শুধু দন্ত স হবে?
শৈব শয়ব হবে মানে নিজে নিজে শিক্ষিত। তাহলে কথা হলো যে ভাই নিজে নিজে শিক্ষিত মানে কি? নিজে নিজে শিক্ষিত মানে হলো তারা কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণ করে নাই, তারা নিজেরাই কি হয়েছে? শিক্ষিত হয়েছে। সেই আমাদের কবি সুফিয়া কামাল সে হচ্ছে গিয়ে কি যে কেয়ার কাটা, তারপর হচ্ছে গিয়ে কি আপনার ওই যে জারুল হিজল, তারপর হচ্ছে কি যে কুহিলি কেকা, এগুলো হচ্ছে গিয়ে কি তার বিখ্যাত হচ্ছে গিয়ে কি কাব্যগ্রন্থ। ঠিক আছে, জি লেখেন স্বামী দন্ত আকারে দন্ত বয়াকারে সা ময় দীর্ঘের মি, স্বামী সমান সমান 1932 সাল, স্বামী সমান সমান 1932 সাল। রোকেয়া সুফিয়া কামালের স্বামীর নাম কি ছিল? সৈয়দ নেহাল হোসেন। এই কারণে আওয়াজ হয় রে ভাই। রোকেয়া শাকাওয়াত হোসেনের স্বামীর নাম ছিল কি? সৈয়দ নেহাল হোসেন। স্বামীর নাম কি ছিল? সৈয়দ নেহাল হোসেন। সৈয়দ নেহাল হোসেন। তো সৈয়দ নেহাল হোসেন 1932 সালে হচ্ছে কি? এই কারেন্টে সাউন্ড হচ্ছে ভাই, কানে লাগে তো। আনমিউট করতে কোন। আচ্ছা, সেই সৈয়দ নেহাল হোসেন 1932 সালে মারা যায়। আর এই তাহারই পরে মনে কবিতাটি প্রকাশিত হয়েছে 1935 সালে, মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে প্রকাশিত হয়েছে তাহারই পরে মনে। তাহলে 1932 সালে যখন সৈয়দ নেহাল হোসেন মানে সুফিয়া কামালের প্রথম স্বামী যখন মারা যায়, তখন তার দুঃখ দুর্দশা নিয়েই এই তাহারই পরে মনে কবিতাটি রচিত হয়েছে। বুঝতে বুঝতে পারছি? আচ্ছা দেখেন, ঋতু সমান সমান দুইটি ঋতু, হেমন্ত আর হচ্ছে গিয়ে কি শীত। হেমন্ত আর এক হচ্ছে গিয়ে কি শীত। হেমন্ত কমা হচ্ছে গিয়ে কি শীত। হ্যালো হ্যাঁ ভাই, একটু শুনতেছি আমরা। মানে কথা বলেন না, আস্তে কথা আসে। আমি অনেক জোরে এই কথা বলতেছি আম্মা জান। আস্তে আসে তাই বললাম। আচ্ছা ঠিক আছে, আপনার হচ্ছে একটু নেটে মনে হয় একটু সমস্যা, তো এই জন্য মনে হয় একটু দেরিতে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, সবাই কি লিখছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তো সেই মাসিক মোহাম্মদী পত্রিকা সে লিখছে, তারপরে বলছে গিয়ে কি শীতকাল। শীতকাল লেখেন, শীতকাল সমান সমান রিক্ত হস্ত। শীতকাল সমান সমান রিক্ত হস্ত। শীতকাল সমান সমান রিক্ত হস্ত। তারপরে লেখেন, আমি সবাই বুঝাই দিব, আগে একটু লেখা নেন। হ্যাঁ, তারপরে লেখেন রিক্ত হস্ত। রিক্ত হস্ত, রিক্ত মানে শূন্য, হস্ত মানে হাত, মানে শূন্য হাত। আচ্ছা, তারপরে লেখেন হচ্ছে যে মাধবী ফুল সমান সমান গন্ধ নাই। মাধবী ফুল সমান সমান গন্ধ নাই। গত বছরে এই কোশ্চেনটা আসছে যে কোন ফুলের গন্ধ নাই, তখন এই তাহারে পরে মনের ভিতরে বলা আছে মাধবী ফুলে গন্ধ নাই। কোন ফুলের গন্ধ নাই? মাধবী ফুলে গন্ধ নাই। তারপর লেখেন আমের মুকুল কমা স্বর্ণলতা। আমের মুকুল কমা স্বর্ণলতা। আচ্ছা, কমা দক্ষিণা সমীর। মানে আমি গুরুত্বপূর্ণ শব্দগুলো লিখে দিতেছি যে আমের মুকুল কমা দক্ষিণার সরি আমের মুকুল কমা কি যেন বললাম? আমের মুকুল কমা স্বর্ণলতা কমা হচ্ছে কি দক্ষিণা সমীর। দক্ষিণা সমীর। আচ্ছা দেখেন, এখানে বলছে আমাদের এই যে প্রত্যেকটা লাইন, কারোর কাছে কি বাংলা বই আছে? আচ্ছা দেখেন, এই যে দক্ষিণা বাতাস যে শব্দটা আছে, বলছে হে কবি নীরব কেন, ফাগুন কি আসেনি ধরায়। ফাগুন কি করে নাই? ফাগুন আসেনি ধরায়। বলছে হে কবি নীরব কেন। ফাগুন বলতে কি? ফাগুন বলতে এই, আচ্ছা বুঝছি, ফাগুন ধরায় আইছে, আর কত কম লাগতো না। তো এই যে ফাগুন বলতে তারা কি করছে, ওই যে ফাল্গুন মাস মানে ফেব্রুয়ারির মাসটা পৃথিবীতে খালি হলুদ আর হলুদ, মানে বেডি মানুষ উঠতে বইতে চিত্তইতে কাঁদতে খালি হলুদই পিন্দে, খালি হলুদই। তো বলছে ফাল্গুন মাস বা বসন্তকাল, এই যে একটা সময়, এই সময় হচ্ছে গিয়ে কি সবার মনে একটা সৌন্দর্য বা সবার মনে একটা রোমান্টিসিজম সবকিছু আছে। তো বলছে যে কবি তোমার স্বামী আছে বা তোমার প্রিয়জন তোমার কাছে আছে, বুঝো নাই? এই ফাল্গুন মাসে যেই বেডি তগো কি কইছি যে যাদের বাড়িতে বাট্টা, এগুলো মিউট কর। এ সোনিয়া সরকার, মা মাগো মিউট কর তো মা। আচ্ছা,
তাহলে কি করছে, এই যে ফাগুন যে এসেছে ধরায়, এটার ভিতরে তোমার কি বলছে যে কবি, তোমার যে কবি সত্তা আছে, তোমার যে প্রিয় মানুষ আছে, সেই মানুষ থাকার সত্ত্বেও তুমি হে কবি নীরব কেন, ফাগুনকে আসেনি ধরায়, তোমার মনে কি কোনো রোমান্টিসিজম আসে নাই? তারপরে তুমি বলছে কি ফুল কি ফুটেনি শাখে, মানে তোমার যে ফুল, মানে শীতটা চলে গেছে, গরমটা আসতেছে, এই মাঝামাঝি সময় যে বসন্তকাল, এই বসন্তকালে কি হয়, পুরান পাতা ঝরে যায়, নতুন পাতা কি করে মানে গাছের ভিতরে গজায়। তাহলে বলছে যে তুমি তোমার স্বামীর যে পুরান পাতা যে ঝরে গেছে, সেই পুরান পাতাটা তুমি ফেলে দাও, নতুন পাতা কি করো, নতুন করে গজাও, তাহলে নতুন পাতা তোমার জন্য আসবে। বলছে যে দক্ষিণা সমীর কি খোলে নেই, বা দক্ষিণা সমীর কি আসে নাই, বলছে আমের মুকুল কি ফুটে নাই। তাহলে দেখো এখানে এখানে দিক নির্দেশনাগুলো দেওয়া হচ্ছে যে বসন্তকালে কি কি হয়। দক্ষিণা সমীরে বাতাস খুলে যায়, মানে কি খুলে যায়, জানালা খুলে যায়। তারপর হচ্ছে গিয়ে কি আপনাদের আমের মুকুল ফুটে, তারপরে কি স্বর্ণলতা গাছ তার নতুন করে কি করে জাগে। তারপরে বলছে যে কবি তারপরে কি করছে, উত্তর দিছে কবি সত্তা। কবি সত্তা কি বলছে যে না আমার এখনো ফুটে নাই। বলছে কেন, বলছে এই যে শীতের কুহেলিকা, সে কুহেলিকার চাদরে আমাকে কি করছে, ঢাইকে ফেলেছে। তাহলে কুহেলিকার চাদরে আমরা ঢাইকে ফেলানোর মানে কি, যে শীতের সময় কুয়াশায় চারিদিকে আমরা অন্ধকার দেখি, চারিদিকে আমরা অন্ধকার দেখি না, দেখি না, চারিদিকে আমরা হচ্ছে কি অন্ধকার দেখি। ঠিক তেমনি ভাবে কবির যে হচ্ছে কি প্রথম জামাই যে মারা গেছে সৈয়দ নেহাল হোসেন, সে কি করছে, চারিদিকে অন্ধকার দেখছে। তো অন্ধকার দেখার ফলে সে কুয়াশার চাদর তাকে রিক্ত হস্ত করে গেছে। কি হস্ত করে গেছে, তো রিক্ত হস্ত মানে শূন্য হাত, শূন্য হাত করে কি করছে, চলে গেছে। এর জন্য তার মনে এখন কি, যে ফুল ফুটতেছে সেই ফুলটা হলো মাধবীলতা, মানে ফুল ফুটতেছে ঠিকই, কিন্তু মাধবীলতার যেরকম গন্ধ নাই, ঠিক একই রকম সুফিয়া কামালেরও কি নাই, মনে কোনো সুবাস নাই, কোনো গন্ধ নাই, কোনো বায় বাতাস নাই। বুঝতে পারছেন সবাই? হ্যালো, জি জি স্যার। আচ্ছা। তো হচ্ছে গিয়ে কি যে এগুলা এগুলো হচ্ছে গিয়ে কি কোনো আমাদের নাই। তো হচ্ছে গিয়ে কি আমাদের বাকিগুলো হচ্ছে গিয়ে কি এই জায়গার ভিতরে আপনারা পাবেন। ঠিক আছে, লেখেন জাদুঘরে কেন যাব, জাদুঘরে কেন যাব, আনিসুজ্জামান, জাদুঘরে কেন যাব, আনিসুজ্জামান। সেই আনিসুজ্জামান কিন্তু করোনা উপলক্ষে মারা গেছে। ঠিক আছে, তো সেই জাদুঘরে কেন যাব এটা কিন্তু আপনাদের দেখতে হবে। আনিসুজ্জামান কিন্তু করোনায় জাতীয় অধ্যাপক ছিল, সে সেই জাদুঘরে কেন যাব, সে কিন্তু মারা গেছে, এই যে গত মাসে সে মারা গেছে আনিসুজ্জামান। জাদুঘরে কেন যাব, সবাই কি বুঝতে পারছেন? লেখেন জাদুঘরে কেন যাব সমান সমান লেখেন 11টি জাদুঘরের কথা বলা আছে, 11টি জাদুঘর, 11টি জাদুঘর, 11টি জাদুঘরের কথা বলা আছে। সেই জাদুঘরে কেন যাব, এই যে ইটা আছে এখানে 11টি জাদুঘর। কয়টি জাদুঘর, 11টি জাদুঘরের কথা বলা আছে। আচ্ছা, পৃথিবীর সর্বপ্রথম যে জাদুঘর, দেখেন আমাদের এই জাদুঘরের ভিতরে মানে কোনো রসকস নাই, প্রত্যেকটা লাইনে হচ্ছে গিয়ে কি আপনাদের নৈবিত্তিক। এখানে বলা আছে যে মোনেম খানের কথা। মোনেম খান, কোন খান, মোনেম খান মানে 1952 সালে বা হচ্ছে গিয়ে কি স্বাধীনতা আন্দোলনের সময় তৎকালীন বাংলাদেশের যে হচ্ছে গিয়ে কি মানে বাংলার ছিল কি যেন কয় শিক্ষামন্ত্রী ছিল, সে তার নাম হচ্ছে কি মোনেম খান। কে খান, মোনেম খানের কথা বলা আছে। আবার আমাদের 52 দিনগুলিতে চিন্তা করে দেখেন বলা আছে গিয়ে কি এই মোনেম খানের কথা বলা আছে 52 দিনগুলিতে। কথাটা বুঝতে পারছেন? তাহলে এখানে দুইটা মোনেম খানের কথা বলা আছে। আচ্ছা দেখেন সর্বপ্রথম আমাদের জিনিসটা কি বলছে, ইতিহাস এবং ঐতিহ্যকে সুষ্ঠু সুন্দরভাবে সংরক্ষণ করার জন্য জাদুঘর প্রয়োজন। তাহলে এখন প্রশ্ন হলো ভাই ইতিহাস এবং ঐতিহ্য বা জাদুঘরে যাই আমরা কি করব? আমার দাদা কলেরায় মারা গেছে, আমার বাসা গাজীপুর থাকা সত্ত্বেও আমার দাদা কলেরায় মারা গেছে। তা আমি জানি কলেরা হলো একটি ব্যাকটেরিয়া বা একটি পানিবাহিত একটা রোগ। তাহলে আমি কি এখন পুষ্কুনির পানি খাবো? জি না। পুষ্কুনির পানি আমি খাবো না, বা হচ্ছে কি কোন একটা পানি ঢাকা শহরের ওয়াসার পানি আমি খাবো না। এখন আমরা কি করতেছি, ফুটায়া। এটা আমরা জানলাম কিভাবে, এটা আমরা জানলাম সেই ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে। সুন্দর করে একটা লাইন আপনাদের এখানে উঠাই দিছে। লাইনটা কি যে বলছে সর্বপ্রথম জাদুঘর কেন প্রতিষ্ঠা হইলো, মানুষ আবার টাকা দিয়ে কেনই বা জাদুঘর দেখতে গেল, তা এখন বিশ্লেষণের বিষয়। সবাই কি বুঝতে পারতেছেন জিনিসটা? যে ইতিহাস এবং ঐতিহ্য মানে কি, এই যে দেখেন আপনি পানাম সিটি, যে আমাদের হচ্ছে গিয়ে নারায়ণগঞ্জের যে পানাম সিটি আছে, বা বগুড়ার যে মহস্তানগড় আছে, বা রাজশাহীর যে বরেন্দ্র ভূমি আছে, এই জায়গার ভিতরে যে আপনি আপনার আম্মারা যে কইবেন যে আম্মা আমি রাজশাহী যাব বা আমি বগুড়া যাব, আমার 1000 টাকা দাও আমি ঘুরে আসবো। তো আপনার আম্মা কইবো কি দেখছস, কই একটা বাড়ি আছিল ভাঙ্গে গেছে শেষ।
কথাটা বুঝতে পারছেন? কিন্তু না, এগুলো হলো কি আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের একটা বিষয়, যে আগেকার দিনে আমরা কিরকম একটা স্থাপত্য শৈলী ছিল। দেখেন আমাদের বাগেরহাটের যে হচ্ছে গিয়ে 7 গম্বুজ মস্ক, সেই তুর্কিরা প্রায় 400 বছর আগে সেটা তৈরি করে দিয়ে গেছে। সেই 400 বছরে বহুত স্থাপনা ভূমিকম্পে ভেঙে গেছে, সবকিছু হয়ে গেছে, কিন্তু আমাদের যে হচ্ছে গিয়ে কি 7 গম্বুজ মসজিদ, সেই 7 গম্বুজ মসজিদের কিছুই হয়েছে না। তো এই যে তারা কিভাবে তৈরি করলো, রড সিমেন্ট কিচ্ছু দিল না, শুধুমাত্র ইট বা মাটির খোয়া দিয়া এরকম একটা বিল্ডিং তৈরি করে ফেলেছে। এই ইতিহাস এবং ঐতিহ্যটা জানার জন্য আমাদের জাদুঘরে যাওয়া উচিত। তখন সেখানে বলা হয়েছে লুভর মিউজিয়ামের কথা। সর্বপ্রথম আমাদের যে মিউজিয়াম বা জাদুঘর প্রতিষ্ঠা হয়েছে সেটা হয়েছে ফরাসি বিপ্লবের মাধ্যমে। কি বিপ্লব? ফরাসি বিপ্লবের মাধ্যমে। তারপর আসছে কি রুশ বিপ্লব, সেই রুশ বিপ্লবের ভিতরে মাধ্যমে তারপর আসছে। তারপর হচ্ছে কি ব্রিটিশ মিউজিয়ামের কথা বলা আছে। পৃথিবীর সবচেয়ে বেশি যে আপনার সংগ্রহশালা সেটা হলো ব্রিটিশ মিউজিয়ামে। কোন মিউজিয়াম? ব্রিটিশ মিউজিয়াম। 1776 সালে সেই ব্রিটিশ মিউজিয়ামটা গঠিত হয়েছে। আচ্ছা, তারপর হচ্ছে কি সে ব্রিটিশ মিউজিয়াম গঠিত হয়েছে মাত্র 2 জন লোকের কারণে, পিতা এবং কি পুত্র। এই 2 জন লোক আপনার কি করছে, এই ব্রিটিশ মিউজিয়ামটা তৈরি করছে। পিতা এবং পুত্র এই 2 জন লোক ব্রিটিশ মিউজিয়ামটা তৈরি করছে। সবাই কি বুঝতে পারতেছেন? লুভর বানানটা একটু দেখবেন, লুভর বানানটা লরিসুকার লু ভয় জফলা র, লুভর। লুভর মিউজিয়াম এটা একটা ফ্রেঞ্চ শব্দ। সে ফ্রেঞ্চ শব্দটা বাংলায় উচ্চারণ করা কঠিন, এজন্যই আমরা এটা কি করছি, জফলার কোনো উচ্চারিত হচ্ছে না। সবাইকে বুঝতে, এটা কিন্তু জফলা এবং ভ, ঠিক আছে, ভ এবং কি জফলা, লুভর। আচ্ছা, তারপরে সেখানে বলা আছে গিয়ে কি আপনাদের টেমস মিউজিয়ামের কথা বলা আছে, যে হচ্ছে কি মাদাম তুসু জাদুঘর। তাহলে কত হলো ভাই, মাদাম তুসু জাদুঘরের ভিতরে কি আছে? মাদাম তুসু জাদুঘরের ভিতরে আপনার কি যে বিভিন্ন কিছুর মমি আছে। মমি জিনিসটা কি, আমাদের ক্রিকেট ঈশ্বর সচিন টেন্ডুলকারের সেখানে মমি আছে, আমাদের বলিউড ঈশ্বর শাহরুখ খানের সেখানে ছবি আছে, মানে কি মমি আছে। মানে এরকম ভাবে মাদাম তুসু জাদুঘরটা রচিত। আপনি ভিতরে ঢুকবেন, ঢুকে যখন দেখবেন যে আপনার সামনে খাড়ায় আছে মনে করেন যে আব্রাহাম লিঙ্কন, আসসালামু আলাইকুম, কথাটা বুঝতেছেন? এরকম ভাবে সামনে যখন যাবেন গিয়ে দেখবেন যে আপনার সামনে মনে করেন যে সচিন টেন্ডুলকার দাঁড়ায় আছে, আপনার সামনে কাজী নজরুল ইসলাম দাঁড়ায় আছে, আপনার সামনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলা আছে, এই শব্দটি বলা আছে। আচ্ছা, তাহলে কি করলো, প্রথম পৃষ্ঠাটা ডান পাশের পৃষ্ঠা থেকে শুরু হয়েছে, বাম পাশের পৃষ্ঠায় আমরা শেষ করলাম। আবার আমরা ডান পাশের পৃষ্ঠায় চলে যাই। বলা আছে যে সেখানে যায় জাদু এবং ঘর, সেটা নিয়ে আমাদের ভিতরে একটা কি ছিল, বিরোধ হয়েছিল, জাদু এবং কি ঘর। জাদু ঘরের উর্দু শব্দ হইলো আজাবখানা। আজবখানা লেখেন, জাদুঘরের হিন্দি শব্দ হলো আজবখানা। আজবখানা। জাদুঘরের হিন্দি উর্দু শব্দ হলো আজবখানা। কি খানা? আজবখানা। মানে এখন এই যে দেখেন আমাদের ভিতরে বা হচ্ছে কি ধর্মীয় গোড়ামি কত পর্যায়ে গেছে, যে জাদুঘর শব্দটা একটা আজবখানা থেকে আসছে। এই আজবখানা দেখা মানুষ কি করবে, বা জাদু শব্দটা একটা খারাপ শব্দ, কারণ আমরা জানি মুসলিম সমাজে বা হচ্ছে কি জাদুটো নাকি হারাম। আমরা সবাই জানি না? জানি না? হ্যালো, জি ভাইয়া জানি। আচ্ছা, তখন মোনায়েম খান একজন শিক্ষামন্ত্রী, সে কি করছে, এই জাদুঘরে কেন যাব এটাকে নিয়ে সে জাদু শব্দটির জন্য একটা কি করছে আপনার মানে হচ্ছে কি একটা বিরোধ জানাইছে, ঠিক আছে? এটা নাম হলো কি আজবখানা। আচ্ছা, জাদুঘরের ঘর শব্দটি এসেছে বাংলা শব্দ থেকে। ঘর শব্দটি কি শব্দ থেকে এসেছে? বাংলা শব্দ থেকে। আচ্ছা, খানা শব্দটি হলো একটি ফার্সি শব্দ। খানা একটি কি শব্দ? ফার্সি শব্দ। ফার্সি শব্দ। তাহলে অজু খানা, মুতা খানা, খাওয়া খানা, যা খানা আছে সব কোন শব্দ? ফার্সি শব্দ। ফার্সি শব্দ। সবাইকে আমরা বুঝতে পারছি? জি। তাহলে আজবখানা উর্দু শব্দ হলো কেন? আচ্ছা, আজবখানা উর্দু শব্দ হলো কেন? আম্মাজান গত ক্লাসেও তো আমরা পড়াইছি, হ্যাঁ, যে আজবখানা উর্দু শব্দ, গত ক্লাসে উর্দু ছিলাম না। ভাষা থেকে এসেছে। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়াইছি যে আমাদের নিজস্ব বাংলা ভাষা। আমরা এখন বলি চেয়ার, চেয়ারটা কি আমগো শব্দ? এখন আমি যদি বলি এই চার পা এটা এদিকে আনো, আমাদের বিড়াল গল্পের ভিতরে বলা আছে কি যে আহার প্রস্তুত হয় নাই, আমি হুকা হাতে চার পায়ের উপর বসিয়া জিমাইতেছিলাম। তাহলে চার পাই মানে কি? চেয়ার। এখন চার পাই বললে আপনার আম্মারে যদি কি এখন যে আমার একটা চার পায়ে দাও, যত দাবে দেবো, কি বড় শিক্ষিত হয়ে গেছে, বুঝলেন? তখন এজন্য সেখানে কি বলছে যে না, কিছু কিছু শব্দ আমাদের নিজস্ব না, কিন্তু তারপর আমরা ব্যবহার করি। ঠিক একই রকম যে এটা হচ্ছে গিয়ে কি খানা একটি ফার্সি শব্দ হওয়া সত্ত্বেও যেটা উর্দুতে ব্যবহার করা হয়, বুঝতে পারছেন? জি। আর মেয়ে মানুষ ফার্সি শব্দ ব্যবহার করে, আজীব তো,
এরে ভাই আজিব কি? আজিব শব্দটা তো আমি বাংলা ভাষায় অভিধানে পাইনি। আসলেই আজব আজব। আসলেই বলে আজব কি রে ভাই, এরকম কথা কসকে? তোরা যে তিতলির বংশধর আমরা বুঝতে পারছি, তোরা যে তিতলির বংশধর, তিতলি কি পারবে বাংলাদেশ স্বাধীন করতে নাকি? তিতলি কি তোমরা না পারবে দেখো। করোনা মুক্ত করতে? আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে কি আমাদের এটা। আচ্ছা, সেটা বলে কি, এটার মূল পটভূমিটা কি? এটার মূল পটভূমি হলো যে বরেন্দ্র মিউজিয়াম উদ্বোধন করার সময় 1956 সালে বা 1960 সালে যখন হচ্ছে কি একটা হয়েছে যে আপনার কি সেমিনারের আয়োজন করছে, সেই সেমিনারে ডক্টর আনিসুজ্জামান, আমি আবারও বলি খাতার ভিতরে খোদার কসম লেখা নেন, খোদার কসম, আনিসুজ্জামান এই করোনা উপলক্ষে মারা গেছে। যেহেতু তার মারা গেছে, আমাদের পাঠ্য বই একটা তার প্রবন্ধ আছে, এটা গুরুত্বপূর্ণ বেশি। বুঝতে পারছেন? সে গত মাসে মারা গেছে। আর আনিসুজ্জামান কিন্তু একজন জাতীয় অধ্যাপক। কি অধ্যাপক? আবার বলেন। আনিসুজ্জামান হলো একটা জাতীয় অধ্যাপক। আনিসুজ্জামান জাতীয় অধ্যাপক। আনিসুজ্জামান হলো একজন জাতীয় অধ্যাপক। কি অধ্যাপক? জাতীয় অধ্যাপক। আনিসুজ্জামান একজন জাতীয় অধ্যাপক। আনিসুজ্জামান মারা গেছে করোনা ভাইরাসে যে গত মাসে। আমি হচ্ছে আগামী ক্লাসে চেষ্টা করব তার সম্পর্কে একটা বায়োডাটা আপনাদেরকে জানাই দেওয়ার। হ্যাঁ, তো সেই আনিসুজ্জামান এবং কি তার প্রবন্ধ যেহেতু আমাদের এখানে আছে, সুতরাং এটা একটু গুরুত্বপূর্ণ। সবাই কি বুঝতে পারছেন? স্যার আমাদের কিন্তু পরীক্ষাতে মানে এই ধরতে পারে করোনায় অনেকে এই যে ক্ষয়ক্ষতি টুকটাক আচ্ছা, মারা আচ্ছা, গেছে, এক একজনের এগুলা আচ্ছা কিন্তু আচ্ছা আসতে আচ্ছা পারে। আচ্ছা 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 ঠিক আছে। তো আচ্ছা, ভাইয়া আপনাদের উনি যদি মারা যান হচ্ছে করোনা 14 ভাইরাস, মিনিট 2020 করোনা এই ধরনের ভাইরাস, প্রশ্ন আসতে পারে। আচ্ছা চোখ বুঝে একটা আমি সত্য কথা বলে দেই, পৃথিবীতে যত ভাইরাস আছে, পৃথিবীতে যত দুর্যোগ আছে, সব হইতেছে স্ত্রীলিঙ্গ। সব কথা এক কথা শেষ, খাস বাংলা কথা। ঘূর্ণিঝড় আইলা, ঘূর্ণিঝড় কারিনা, ঘূর্ণিঝড় মৌসুমী, হ্যাঁ, তারপরে করোনা ভাইরাস। এই যে ভাইরাস, সকল প্রকার মানে দুর্যোগ সব হইতেছে স্ত্রীলিঙ্গ। সকল প্রকার দুর্যোগ সব কোন লিঙ্গ? ভাইয়া বুলবুল কোথায়? বুলবুল, এটা হচ্ছে গিয়ে মানে যে বুলবুলটা তৈরি করছে আবহাওয়াবিদ, ওর শালা মানে খুব শয়তান ছিল, এজন্য ওর নামে সে দুর্যোগটা লিখছে আর কি। এটা আর কি মাঝখানে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এটা বিষয় না। তো আচ্ছা গিয়ে কি সকল প্রকার স্ত্রীলিঙ্গ। করোনা ভাইরাস, করোনা ভাইরাস সর্বপ্রথমে চীনের উহান প্রদেশে আপনার কি করছে সেটা আবিষ্কার হয়েছে 2019 সালের 18ই ডিসেম্বর। 2019 সালের কতই ডিসেম্বর? 18ই ডিসেম্বর। সেটা বাংলাদেশে আমরা সর্বপ্রথম পাইছি কি 2020 সালের 8ই মার্চ। সর্বপ্রথম বাংলাদেশে আসছে 2020 সালের 8ই মার্চ। বাংলাদেশে সর্বপ্রথম করোনা রোগী 1960 সালে। আম্মা গো, ওইটা করোনা ভাইরাস না, ওইটা হচ্ছে করোনা ভাইরাসের বিভিন্ন প্রকার ভাই। আমরা মুহিত, আমার বাড়িতে হইলে আমরা 4 ভাই বোন, কথাটা বুঝছেন তো? সার্স ভাইরাস, মার্স ভাইরাস, এগুলো করোনা ভাইরাস সব হচ্ছে একই গোষ্ঠীর। বুঝতে পারছেন আম্মা জান যে প্রশ্ন করছেন? আমি তো বইয়ে দেখলাম 1960 সালে করোনা ভাইরাস আবিষ্কার হয়। আমি কথাটা বলি আম্মা জান, 1960 সালে করোনা ভাইরাস আবিষ্কার হয়েছে। 1960 সাল থেকে এই পর্যন্ত কি 14 লক্ষ মানুষ মারা গেছে না? 2019 সাল থেকে 2020 সালের আজকের দিন পর্যন্ত 14 লক্ষ মানুষ মারা গেছে। আপনারা যখন লিখবেন, দেখা দেয়নি কিন্তু এখন আমি কিন্তু বলছি যে শনাক্ত করা হয়েছে আম্মা জান, মানে এটা কিন্তু 2019 সালে সেটা চীনের উহান প্রদেশে সর্বপ্রথম শনাক্ত করা হয়েছে। তারপর হচ্ছে কি বাংলাদেশে সেটা আসছে 2020 সালের 8ই মার্চ। 8ই মার্চ। ওইটা হচ্ছে কি তার গোত্রটা 1960 সালে। সার্স ভাইরাস, মার্স ভাইরাস, ইবোলা ভাইরাস, করোনা ভাইরাস সব হচ্ছে একই গোত্রের মানে বংশের। সবাই কি বুঝতে পারছেন আম্মা জান? যে কোশ্চেন করছেন সে কি বুঝতে পারছেন? মানে এটা হলো তারা হচ্ছে কি বংশের, বুঝতে পারছেন? যেটা যে এই বংশের বা এই জাতের সে ভাইরাসটা। বাংলাদেশে সর্বপ্রথম এটা শনাক্ত হয়েছে 2020 সালের 8ই মার্চ। সর্বপ্রথম রোগী মারা গেছে 18ই মার্চ। সর্বপ্রথম রোগী মারা গেছে 18ই মার্চ। শনাক্ত হয় 7ই মার্চ। জি, কিন্তু প্রথম তো ধরা পড়ে 7ই মার্চ। 8ই মার্চ। মারে 8ই মার্চ আম্মা জান। আমি তো বললাম না 7ই মার্চ। আচ্ছা ঠিক আছে, তো হচ্ছে সেটা হচ্ছে 18ই মার্চ সর্বপ্রথম হচ্ছে কি আমাদের রোগী মারা যায়। তারপর হচ্ছে কি যা লেখার আপনারা নিজেরা লিখবেন করোনা ভাইরাস সম্পর্কে। বুঝতে পারছেন? আচ্ছা, খাতার ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম, খাতার ভিতরে লেখেন দ্বিরুক্ত শব্দ। দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত শব্দ খাতার ভিতরে লেখেন দ্বিরুক্ত শব্দ।
দ্বিরুক্ত শব্দটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সেই দ্বিরুক্ত শব্দটা দেখবেন। আজকে আমরা দ্বিরুক্ত শব্দ এবং কি কারকটা পড়ার চেষ্টা করব, ঠিক আছে? কারণ আগামী ক্লাসে হচ্ছে গিয়ে কি আপনাদের কারক আগামী ক্লাসে ছিল, কিন্তু আগামী ক্লাসে আমরা সন্ধি নিব। সন্ধি তো একটা বড় চ্যাপ্টার, এর জন্য আমরা সন্ধিটা আগামী ক্লাসে নিব। হ্যাঁ, এটা হচ্ছে আজকে নিব খালি কারক। আচ্ছা, দ্বিরুক্ত শব্দ, দ্বিরুক্ত, দ্বিরুক্ত শব্দটি একটা সন্ধিবাচক শব্দ, যে দ্বি প্লাস উক্ত সমান সমান কি দ্বিরুক্ত। আচ্ছা, তাহলে দেখেন দ্বি লেখেন না, আগে একটু বুঝেন, লেখার সময় থাকবে। হ্যাঁ, দ্বি মানে হচ্ছে গিয়ে কি দুই, দ্বি মানে কি দুই, আর উক্ত মানে হচ্ছে গিয়ে কি বলা। তাহলে বলেন দ্বিরুক্ত শব্দের ভিতরে কয়বার বলবে? দুইবার। দ্বিরুক্ত শব্দের ভিতরে বলবে দুইবার। কয়বার বলবে? দুইবার। লেখেন দ্বিরুক্ত শব্দটি বিশেষণ পদ। দ্বিরুক্ত শব্দ বিশেষণ পদ, বিশেষণ। দ্বিরুক্ত শব্দটি হলো একটি বিশেষণ পদ। দ্বিরুক্ত শব্দ একটি বিশেষণ পদ, বিশেষণ। তারপরে লেখেন, তারপরে লেখেন যে বিশেষ্য থেকে একবারে অব্যয় পর্যন্ত, বিশেষ্য থেকে অব্যয় পর্যন্ত সমান সমান লেখেন বিশেষণ। বিশেষণ থেকে অব্যয় পর্যন্ত সমান সমান লেখেন বিশেষণ। আমি বুঝাই দিচ্ছি, আগে লেখেন বিশেষণ থেকে অব্যয় পর্যন্ত মানে বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া যা আছে সব হচ্ছে বিশেষণ পদ, সব হচ্ছে বিশেষণ পদ। আচ্ছা, দ্বিরুক্ত শব্দ থেকে আপনাদের প্রশ্ন আসে দুইটি। কয়টি? দুইটি প্রশ্ন আসে। এক, দ্বিরুক্ত শব্দটি হলো কোন পদ থেকে এসেছে, কোন পদের বিশেষণ আর কি বিশেষণ, এই দুইটা হচ্ছে গিয়ে কি আপনার প্রশ্ন আসে। কোন পদের বিশেষণ এবং কি কি বিশেষণ, এটা হচ্ছে গিয়ে একটা প্রশ্ন আসে। দেখেন কোন পদের বিশেষণ বা কি বিশেষণের ভিতরে আমরা বলতে পারি কি, দেখেন বলা আছে লাল লাল ফুল। কি কি ফুল? লাল লাল ফুল। দেখেন আমি যখন বলছি যে বিশেষ্য থেকে অব্যয় পর্যন্ত সকল প্রকার পদটা হচ্ছে গিয়ে কি আপনার মানে বিশেষণ পদ, এটা কি হবে বলেন? লাল এজ এ সিঙ্গেল শব্দ, কি শব্দ? সিঙ্গেল শব্দ। আরে বেটা, সিঙ্গেল কোন শব্দ হয়? লাল হচ্ছে এজ এ সিঙ্গেল বিশেষ্য পদ। বিশেষ্য পদ মানে কি কোন একটা কিছুর নামকেই তো বিশেষ্য পদ বলে, নাকি? তো হচ্ছে লাল এজ এ সিঙ্গেল হলো কি বিশেষ্য পদ, কিন্তু লাল পদটা যখন দুইবার ব্যবহৃত হয়েছে তখন সেটা কি বিশেষ্য রয়েছে নাকি বিশেষণ হয়ে গেছে? বিশেষণ হয়ে গেছে। বিশেষণ হয়ে গেছে। প্রশ্ন করেন ফুলটি কেমন? লাল। লাল লাল। ফুলটি কেমন? লাল লাল। ফুলটি কেমন? লাল লাল। তাহলে বলা আছে, আমাকে যখন কোশ্চেন করবে সবসময় মনে রাখবেন, যখন একটা পদের নিচে মানে লালের একটা লালের নিচে যখন দাগ দেয়া থাকবে তখন সেটা হবে কি যেই বিশেষ্য সেই বিশেষ্যর নাম। মানে কি লাল একটার নিচে দাগ দেয়া সেটা হচ্ছে কি বিশেষ্য পদ। যখন দুইটার নিচে দাগ দেয়া থাকবে তখন কি লাল বিশেষ্য পদ হয়ে যাবে না বিশেষণ পদ হবে? বিশেষণ পদ। সবাই কি বুঝতে পারছি না পারি নাই? আচ্ছা, আমি আবারও বলতেছি, আমরা যখন হচ্ছে গিয়া হচ্ছে বিড়াল গল্প পড়ছি তখন সেখানে বলছে যে মিট মিট করে আলো জ্বলছে। মিট মিট করে কি জ্বলছে? আলো জ্বলছে। আলো জ্বলছে। মিট মিট করে আলো। মিট মিট যে শব্দটা আছে, মিট মিট এজ এ সিঙ্গেল শব্দ, এটা হলো একটা অব্যয় পদ। কি পদ? অব্যয় পদ। অব্যয় পদ। যখন মিট একটা মিটের নিচে দাগ দিলাম তখন সেটা হয়ে যাবে কি অব্যয় পদ। যদি আমাকে কোশ্চেন করা হয় যে বাক্যে ব্যবহৃত পদটি কোন পদ, তখন আমরা বলবো কি অব্যয় পদ। কি পদ? অব্যয় পদ। যখন মিট মিট দুইটার নিচে যখন দাগ দেয়া থাকবে তখন কি সেটা অব্যয় পদ হবে নাকি বিশেষণ পদ হবে? বিশেষণ পদ হবে। বিশেষণ পদ হবে। বলেন আলোটা কেমন? মিট মিট। মিট মিট। আলোটা কেমন? মিট মিট। মিট মিট। সবাইকে আমরা বুঝতে পারছি? জি। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে নিচে যেটা থাকবে সেটা। তাহলে খাতার ভিতর লেখেন ধীরে ধীরে চল ঘোড়া। ধীরে ধীরে চল ঘোড়া। ধীরে ধীরে। ধীরে ধীরে চল ঘোড়া। ধীরে ধীরে। ধীরে ধীরে চল। আচ্ছা, আমরা জানি যে হচ্ছে কি কোনো কিছুর দোষ গুণ অবস্থা সংখ্যা এটা যদি বোঝায় তাহলে সেটা কোন পদ? বিশেষণ পদ। কোন পদ? বিশেষণ। তাহলে ধীরের নিচে আমি যখন সিঙ্গেল ধীরের নিচে দাগ দিব তখন সেটা হবে কি বিশেষণ পদ। কি পদ?
বিশেষণ পদ। যখন দুইটা ধীরের নিচে দাগ দিব তখনও সেটা বিশেষণ। তাহলে আমরা যদি প্রশ্ন করে যে এটা কিসের বিশেষণ, তখন বলবো কি বিশেষণের বিশেষণ। কিসের বিশেষণ? বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। সবাইকে আমরা বুঝতে পারছি? হ্যাঁ তুমি কি বুঝেননি? আচ্ছা, বিশেষণের বিশেষণ। কিসের বিশেষণ? বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। তো এজ এ সিঙ্গেল শব্দ আবার দেখেন, যদি বলা হয় চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, চল 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 ঊর্ধ্ব গগন, তাহলে চল এজ এ সিঙ্গেল কি শব্দ? ক্রিয়াপদ। এজ এ সিঙ্গেল কোন পদ? ক্রিয়াপদ। ক্রিয়াপদ। যখন চল চল দুইটার নিচে দাগ দিব তখন কি ক্রিয়াপদ থাকবে না বিশেষণ পদ হয়ে যাবে? পদ হয়ে যাবে। বিশেষণ পদ হয়ে যাবে। বুঝতে পারছি এবার সবাই? জি। সবাইকে আমরা বুঝতে পারছি? হ্যাঁ জি ভাইয়া আচ্ছা, যদি বলা হয় আপনাদের আবার দেখাই দ্বিরুক্ত শব্দ মানে হচ্ছে কি পদের সাথে গুরুত্বপূর্ণ, তো এটা একটু দেখতে হবে। হ্যাঁ, তারপরে দেখেন যদি বলা থাকে যে চিক চিক করে বালি, চিক চিক করে কি বালি। এই আস্তে, চিক চিক করে বালি। চিক এজ এ সিঙ্গেল শব্দ, এটা হচ্ছে কি একটা বিশেষণ পদ। এটা কি পদ? বিশেষণ পদ। যখন দুইটা শব্দের একসাথে হবে তখন কি ডাবল বিশেষণ না? এটা কি জি, ডাবল হ্যাঁ। বিশেষণ না? তখন হচ্ছে কি জি। চিক চিক বিশেষণের বিশেষণ। সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, এটা যদি আপনারা ইংলিশটা বুঝেন না, আম্মাজান আব্বাজান সবাই একটু মনোযোগ দেন। আমরা বাংলাটা বুঝি না কিন্তু ইংলিশটা বুঝি। ইংলিশে কি বলছে? ইংলিশে আমরা ডিগ্রি পড়ছি না? সে ভালো, সে গুড, হি ইজ গুড। সে অতি ভালো, তাহলে সেখানে কি বলবো? হি ইজ বেটার। সে আরো ভালো, তাহলে সে ইজ কি বেস্ট। আর সেটারে আমরা বাংলা বলি কি অতিশায়ন। বাংলাকে আমরা সেটা কি বলি? অতিশায়ন। অতিশায়ন। যে সুবর্ণা ইসলামদের লুঙ্গি গাজীপুরের লুঙ্গির চেয়ে ভালো। হ্যাঁ, তারপর আবার অর্পিতা বিশ্বাসের লুঙ্গি সুবর্ণা ইসলামের চেয়ে আরো ভালো। আবার শর্মী ইসলামের লুঙ্গি শাকিল হোসেনের চেয়ে সবচেয়ে ভালো। তাহলে এই যে দেখেন, প্রথম হচ্ছে কি ভালো মানে একের ভিতরে তুলনা, তখন হচ্ছে কি গুড। যখন দুইয়ের ভিতরে তুলনা করলাম তখন হচ্ছে গিয়ে কি বেটার। যখন অনেকের মাঝে তুলনা করলাম তখন কি বেস্ট। তাহলে ঠিক একই রকম ভাবে অতিশায়নটা আপনার হচ্ছে গিয়ে কি দ্বিরুক্ত শব্দের ভিতরে আসে। যে অতিশায়ন কি আমি মুহিত হচ্ছে গিয়ে কি অন্য জনের চেয়ে ভালো। কথাটা বুঝতেছেন? সবার চেয়ে মুহিত ভালো, আবার কারোর চেয়ে মুহিত খারাপ। কথাটা বুঝতে পারতেছেন? এই যে যে লাইনগুলো এগুলোকে বলা হবে অতিশায়ন। কি বলবে? অতিশায়ন। অতিশায়ন। হে সুবর্ণা ইসলাম, তোরা কালা দেয়া যায় কাজকা। আচ্ছা, ওর সুবর্ণা ইসলাম নামে আমাদের একজন আছে, লুঙ্গি বিক্রেতা আছে। ওর বাসা হলো সিরাজগঞ্জ। ও লুঙ্গি বিক্রি করে আর কি। হচ্ছে তোমাদের কারোর যদি দরকার পড়ে লুঙ্গি সুলভ মূল্যে, সুবর্ণা আমাদের জন্য কি ডিসকাউন্ট আছে? আমি চাইছি স্যার, দিব না। ডিসকাউন্ট দিতে না, খালি হাসবই। তুই ডিসকাউন্ট দিবি নাকি এটা কথা, হাসি দেখে লাভ নাই। লুঙ্গি দিব না। লুঙ্গি দেবে না? তুই কি জাঙ্গে দিবি? না, আমি তো চাইছিলাম স্যার আপনার লগে একটা, আমার লগে একটা গিফট দিবি। তুই সুবর্ণা ইসলামের পক্ষে কথা কস কেন? খুবই তো সন্দেহজনক। স্যার আমি তো আমি তো হেয়ার টোনে চাইছি স্যার লুঙ্গি। তুই কি সুবর্ণা ইসলাম? ভালো হয়ে যা, স্যার, আমি ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। আচ্ছা, খাতার ভিতর লেখেন শব্দ সমান সমান বিভক্তি থাকবে না। 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 আর পদ সমান সমান বিভক্তি থাকবে। পদ সমান সমান বিভক্তি কি করবে? থাকবে। থাকবে। তাহলে দেখেন এখন বিভক্তি জিনিসটা কি? বিভক্তি জিনিসটা কি? আপনাদের কাছে প্রশ্ন আসতে পারে যে এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? তাহলে বিভক্তি জিনিসটা কি? এই যে দেখেন, যদি বলা হয় হাতে হাতে ফল পেলাম, হাতে হাতে কি পেলাম? ফল পেলাম। ফল পেলাম। তাহলে দেখেন এখানে হাত যুক্ত এ একটা বিভক্তি মানে লেজ যুক্ত আছে না নাই? আছে। আছে। তাহলে বলেন এটা কি শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি? হাতে হাতে পদের দ্বিরুক্তি। আমি কিন্তু বলছি পদের সময় কি থাকবে? বিভক্তি থাকবে। পদের সময় কি থাকবে?
বিভক্তি থাকবে। বিভক্তি থাকবে। তাহলে বিভক্তি মানে কি যে লেস, হাত যুক্ত এ সমান সমান কি হাতে। তাহলে এখন কি এখানে বিভক্তি আছে না নাই? আছে। আছে। তাহলে বলেন এটা কি আছে। শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? পদের পদের বিরক্তি। এটা হলো পদের বিরক্তি। আচ্ছা একটু দাঁড়ান, ওয়েট। হ্যালো হ্যালো, জি স্যার। আচ্ছা তাহলে দেখেন আবার আমরা হচ্ছে কি ফিরে যাই যে লাল লাল ফুল, কি কি ফুল? লাল লাল ফুল। বলেন লালের সাথে, এই লালের সাথে কোনো বিভক্তি যুক্ত আছে নাকি নাই? নাই। তাহলে বলেন এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? শব্দের বিরক্তি। আবার যদি বলে যে হচ্ছে গিয়ে কি লালে নীলে ভরে গেল আকাশটা, লালে নীলে ভরে গেল কিটা? এটাতে বিভক্তি আছে। আকাশটা। তাহলে দেখেন লাল যুক্ত এ সমান সমান কি লালে, এখানে কি একটা লেজুর আছে না নাই? আছে। আছে। তাহলে বলেন এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের পদের দ্বিরুক্তি? বিরক্তি। পদের বিরক্তি। সবাই কি বুঝতে পারছি আমরা? পদের বিরক্তি। আচ্ছা ঠিক আছে, তাহলে শব্দের দ্বিরুক্তি এবং পদের দ্বিরুক্তি। আপনার কথা রিপিট হচ্ছে কেন? আমার কথা রিপিট হচ্ছে, এটা আমিও আর কি দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে শব্দের দ্বিরুক্তি এবং কি পদের দ্বিরুক্তিটা কি সবাই আমরা বুঝতে পারছি? শব্দের দ্বিরুক্তি এবং পদের দ্বিরুক্তি। জি স্যার। তাহলে হচ্ছে গিয়ে কি যদি বিভক্তি যুক্ত থাকে তাহলে সেটা হচ্ছে কি, যদি বলা হয় যে আমাদের বলা হয়েছে চল 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 ঊর্ধ্ব গগনে বাজে মাদল, এখানে চল চল শব্দটি আছে, এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? শব্দের দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি। আচ্ছা আবার যদি বলা হয় ধীরে ধীরে চল, এটা কি শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি? পদের দ্বিরুক্তি। পদের। সবাইকে বুঝতে পারছি না পারি নাই? জি স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমরা একটা প্রশ্নের উত্তর আমরা পাইলাম যে এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি, এটা কি বিশেষ্যের দ্বিরুক্তি নাকি বিশেষণের দ্বিরুক্তি নাকি ক্রিয়াপদের দ্বিরুক্তি। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা এখন দেখেন জি বলেন। আচ্ছা তাহলে এই যে আমাদের শব্দের দ্বিরুক্তি এবং কি পদের দ্বিরুক্তি, মানে একটা প্রশ্নের উত্তর আমরা এতক্ষণে শেষ করলাম। এখন 2 নাম্বার প্রশ্নের উত্তর ছিল, 2 নাম্বার প্রশ্নটা ছিল যেটা কোন পদের দ্বিরুক্তি। 2 নাম্বার প্রশ্ন ছিল কি কোন পদের দ্বিরুক্তি। আচ্ছা ঠিক আছে, এই হাতে নাতে, এই যে সরি হাতে হাতে, এই দুইটা শব্দ একসাথে কি বিশেষ্য পদ না বিশেষণ পদ? হাতে হাতে। এটা বিশেষ্য না বিশেষণ? বিশেষ্য। আব্রায় এক একটার কান ফাটায় বলে বিশেষণ। দুইবার যদি বিশেষণ। মুক্ত হয় তখন কি সেটা বিশেষ্য থাকে না বিশেষণ হয়ে যায়? বিশেষণ। আগেই তো লেখা রাখলাম যে বিশেষ্য পদ থেকে অব্যয় পদ পর্যন্ত যত শব্দ আছে তা যদি দুইবার উচ্চারিত হয় তখন সেটা বিশেষণ হয়ে যাবে। যতবার থাকে সেটা দুইবার উচ্চারিত হলে সেটা কোন পদ হয়ে যাবে? বিশেষণ। কোন পদ? বিশেষণ। কোন পদ? মানে আমি তোমরা বুঝতে পারতেছি যে হাত, হাত এজ এ সিঙ্গেল শব্দ কি বিশেষ্য পদ না হাত কোন কিছুর নাম? বিশেষ্য। এই এজ এ সিঙ্গেল শব্দ হলো বিশেষ্য পদ। যখন হাতে হাতে দুইটা শব্দ যখন একসাথে হয়ে যাবে তখন সেটা দ্বিরুক্ত শব্দ। আর দ্বিরুক্ত শব্দ খোদার কসম কোন শব্দ কোন পদ? বিশেষণ। বিশেষণ। বিশেষণ পদ। বুঝতে পারছি সবাই? জি জি ভাইয়া। এখন যদি বলা হয় এটা কোন পদের বিশেষণ, তাহলে ফল একটা কি বিশেষ্য পদ না? হ্যাঁ। জি আর ভাই। হাতে হাতে এটা কোন পদ? বিশেষণ। বিশেষণ। তাইলে যদি আমাকে বলা হয় এটা কিসের বিশেষণ? বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের কি? বিশেষের বিশেষণ। সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা বুঝতে পারছি? হুম। আরেকটা বুঝলে সেটা দেখেন বলা আছে লাল লাল ফুল, কি কি ফুল? লাল লাল ফুল। আচ্ছা আচ্ছা, ওই আবার কেউ বললেন না যে হচ্ছে স্যারে এই একটা উদাহরণই পারে না, একটা দিয়ে আমরা অনেকগুলো যদি বোঝানো যায় এজন্য আপনাদের বলে। বলেন লাল লাল কোন পদ?
বিশেষণ লাল লাল কোন পদ? বিশেষণ পদ বিশেষণ পদ। ফুল কোন পদ? বিশেষ্য বিশেষ্য পদ। তাহলে এখানে কিসের বিশেষণ? বিশেষ্যের বিশেষণ। কিসের বিশেষণ? বিশেষের বিশেষণ বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের কি? আচ্ছা, আবার দেখো আমি তোমার আবার বলি, ঠিক আছে? হ্যাঁ, যদি বলা হয় সুন্দর সুন্দর সে, সুন্দর সুন্দর কে? সে। বলেন সুন্দর সুন্দর কোন পদ? বিশেষণ বিশেষণ। সুন্দর সুন্দর কোন পদ? বিশেষণ। সে কোন পদ? সর্বনাম পদ সর্বনাম। সে কোন পদ? সর্বনাম। তাহলে আমাকে যদি বলা হয় এই লাইনের ভিতরে কিসের বিশেষণ, তখন আমরা বলবো সর্বনামের বিশেষণ। কিসের বিশেষণ? সর্বনামের। সবাইকে আমরা বুঝতে পারছি এবার? সবাইকে আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। আবার দেখেন, যদি বলা হয় কে কে এলো, কে কে কি করলো? এলো। এলো। আমি কিন্তু এটা দ্বারা আমি আবারও বলতেছি, আমাদের এখানে পার্টিসিপেন্ট কতজন? আমার এখানে 28 জন পার্টিসিপেন্ট। সবাইকে আমি চেষ্টা করব। দেখেন একটা জিনিস, কে কে এলো, কে কে এর নিচে এজ এ সিঙ্গেল শব্দ কে কে হচ্ছে কে কোন পদ? সর্বনাম। কে কে এজ এ সিঙ্গেল শব্দ কোন পদ? সর্বনাম। যখন দুইটা কে কে এর নিচে দাগ দিব তখন সেটা কোন পদ হয়ে যাবে? বিশেষণ। বিশেষণ। এলো কোন পদ? ক্রিয়াপদ ক্রিয়াপদ। তাহলে যদি বলা হয় যে আলোচ্য শব্দে কোন পদের বিশেষণ? ক্রিয়াপদের। ক্রিয়াপদের বিশেষণ। সবাই কি বুঝতে পারছি এবার? এর উপর তো মনে হয় না যে আর কোনো মানে আমার মানে বুঝানোর আছে। আচ্ছা, তাহলে আমরা খাতার ভিতরে কয়েকটা অনুশীলন লিখি। খাতার ভিতরে খাতার ভিতরে অনুশীলন লিখি। ছেলেটি দাদা দাদা বলে কাঁদছে। 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 দাদা দাদার নিচে দাগ দাও। দাদা দাদার নিচে দাগ দাও। দিছো? বলো এটা কি শব্দের দ্বিরুক্তি না পদের দ্বিরুক্তি? শব্দ না পদ? শব্দের বিরক্তি শব্দের দ্বিরুক্তি। কারণ কি দাদা দাদা বলে কাঁদছে, দাদার সাথে কোনো কি নাই, লেজুর যুক্ত নাই। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, তারপর লেখেন নরম নরম হাত গরম গরম জিলাপি। নরম নরম হাত গরম গরম জিলাপি। নরম নরম হাত গরম গরম জিলাপি। পাইছেন? গরম নরম নরম হাতের নিচে দাগ দেন, সোজা করে নরম নরম হাতের নিচে দাগ দেন। বলেন এটা কোন পদ? এটা কোন পদ? বিশেষণ পদ। এটা কোন পদ? বিশেষণ পদ। বিশেষণ পদ। হাত কোন পদ? বিশেষ্য। পদ। হাত কোন পদ? বিশেষ্য। বিশেষ্য পদ। তাইলে যদি বলা হয় আলস্য বাক্যের ভিতরটা কোন পদের বিশেষণ? বিশেষের বিশেষণ। বিশেষের বিশেষণ। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। ঠিক একই রকম গরম গরম জিলাপি, গরম গরমের নিচে দাগ দেন, গরম গরম দুইটা একসাথে। বলেন কোন পদ? বিশেষণ। কারণ দুইবার উচ্চারিত হইলে এটা দ্বিরুক্ত শব্দ, আর দ্বিরুক্ত শব্দ চোখ মুঞ্জা, সেটা কোন পদ? বিশেষণ পদ। আচ্ছা, জিলাপি এটা কি কোন একটা বস্তুর নাম, তাহলে এটা কোন পদ? বিশেষ্য। তাহলে আলোচ্য বাক্যের ভিতরে এটা ব্যবহৃত হচ্ছে কি? বিশেষের বিশেষণ। কিসের বিশেষণ? বিশেষের বিশেষণ। সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা বুঝতে পারছি? জি ভাইয়া। বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে কি এই যে যে জিনিসগুলা এটা হচ্ছে গিয়ে কি আপনাদের এটা হচ্ছে কি দেখতে হবে। আচ্ছা, খাতার ভিতরে লেখেন, খাতার ভিতরে লেখেন ধনাত্মক দ্বিরুক্তি লেখার দুইটা গুলডুরি মানে ফোঁটা, মানে যেটাকে বলে কোলন। ধনাত্মক দ্বিরুক্তি,
ধনাত্মক দ্বিরুক্তি লেখা দুইটা ফুল মানে গুলডুরি দিবেন আর কি। আমাদের গাজীপুরের ভাষায় গুলডুরি কয়, পুটুলি কয়। হ্যাঁ, গুলডুরি পুটুলি কয় না? আচ্ছা, আর নিচে লিখবেন হচ্ছে গিয়ে কি, যে হচ্ছে ধনাত্মক দ্বিরুক্তি, আর একটা কি লিখবেন, যে ভাববাচক দ্বিরুক্তি। লেখেন ভাববাচক দ্বিরুক্তি। এটা আপনাদের যদিও আমি যখন পড়াইছি, এই যে কি যেন কয় বিড়াল গল্প পড়াইছি, তখন সেটা কিন্তু বইলা দেওয়া হয়েছিল। হ্যাঁ, ধনাত্মক দ্বিরুক্তি, আর একটা হলো ভাববাচক দ্বিরুক্তি বা ভাবের দ্বিরুক্তি। ধনাত্মক দ্বিরুক্তি লেখেন শব্দ হবে, ধনাত্মক দ্বিরুক্তিতে লেখেন শব্দ হবে। এ কারবারি পোলাপন কান্দে রে, দুধ খাওয়া বেটা। আচ্ছা, তারপরে লেখেন ধনাত্মক দ্বিরুক্তিতে শব্দ হবে, লেখেন অব্যয়ের দ্বিরুক্তি বা হচ্ছে গিয়ে কি যে এটা জন্য কি ভাবের দ্বিরুক্তিতে লেখেন শব্দ হবে না, ভাববাচক দ্বিরুক্তিতে শব্দ হবে না। নিচে উদাহরণ লেখেন, মাথাটা ঝিমঝিম করছে। মাথাটা কি করছে? ঝিমঝিম করছে। মাথাটা কি করছে? ঝিমঝিম করছে। তাহলে দেখেন ঝিম ঝিম এই দুইটা কি দুইবার উচ্চারিত হয়েছে না? জি। আচ্ছা, জি স্যার। জিম জিম দুইটা যদি দুইবার উচ্চারিত হয় তাহলে সেটা হচ্ছে কি একটা বিশেষণ পদ। আচ্ছা, মাথাটা যে জিম জিম করতেছে এটা কি শোনা যায়? জিম জিম আওয়াজ হয় না। জিম জিম আওয়াজ হয়। তাহলে বলেন এটা কি তাহলে বলেন এটা কি ধনাত্মক দ্বিরুক্তি নাকি হচ্ছে ভাববাচক দ্বিরুক্তি? ভাববাচক দ্বিরুক্তি। আবার কয় ধনাত্মক দ্বিরুক্তি কাটা গেছে রে? তাহলে আমরা ধনাত্মক দ্বিরুক্তিতে শব্দ হবে, ভাববাচক দ্বিরুক্তিতে শব্দ হবে না। আচ্ছা, তারপরে লেখেন ফোরা টন টন করছে। ফোরা ফয়কার ফো ডাশিনের রেকাররা ফোরা টন টন করছে। ফোরা টন টন করছে। ফোরা টন টন করছে, দেখছেন? আচ্ছা, যখন ফোরা যখন টন টন করে টন টন আওয়াজ হয় না? না। আওয়াজ হয়? আমার না জিগায় ফোরা কি? আল্লাহ রে, ফোরারে কি কইতাম? গাজীপুরে কি কয় ফোরারে? ঠোসা 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 ঠোসাও বুঝোস না? যে এইটা হচ্ছে গরম পানি বললে যে ফুইলা যায়, এইটারে ঠোসা। তুই তো রুগী আগেই মেরে লাবি, নার্সিং হোমের আগেই। পোষা কয় পোষা। হচ্ছে গিয়ে কি ওই যে গ্রামীণ ফোনের গ্রামীণ ফোনের অ্যাডভার্টাইজের মতো যেই রুগী আয়োগ দুইটা প্যারাসিটামল। ঠোসা চিনে না, এই কি বলে নার্সিং বলে ওরে বুঝলাম। আরে ঠোসা আমাদের এদিকে খোসা কয়, ঠোসা তো কয় না। তা ঠোসা চিনবো কেমনে? আরে বেডি, খোসা মানে কোনটা? খোসা মানে হচ্ছে যেমন আমরা বাদামের খোসা, মানে বাদাম দ্বারা এক লগে ই করে রাখে। আরে এম যদি আমি পত্রজীবী পরজীবী কোনটা অনুজীবী লাগে। আরে ভাইয়া খোসা বলি নাই তো, খোসা বলছি। তোরে এমন একটা থাবড়া দিমু বিটিভির মতো চোখে জিজি দেখবি। আচ্ছা, তাহলে তুমি দেখো এখন কেউ দেখে না। টন টন করছে, যখন ফোরা টন টন করে, মানে আমরা ছোটকালে পড়ছি না যে মাসি বন বন ফোরা টন টন, তারপরে কি লাঠিম বন বন পড়ছি না? তাহলে কি মাসি যখন বন বন করে তখন সেটা কি শব্দ হয় না হয় না? হয়। হয়। তাহলে এটা ধনাত্মক দ্বিরুক্তি। কোন দ্বিরুক্তি? ধনাত্মক দ্বিরুক্তি। কিন্তু তোমরা বাজে কথা অফ করো প্লিজ। আম্মা জান, আমরা তো বাজে কথা অফই করতেছি। আচ্ছা, তো আচ্ছা দেখেন, আচ্ছা তো দেখেন সেখানে কি বলছে, তাহলে ফোরা যখন টন টন বলে, যখন ফোরা টন টন করে, তাহলে এই যে ফোরা টন টন করছে, ফোরা টন টন করলে কি শব্দ হয় না? তাহলে বলেন এটা কি ধনাত্মক দ্বিরুক্তি নাকি অব্যয় দ্বিরুক্তি? ভাববাচক। ভাববাচক দ্বিরুক্তি। সবাই কি বুঝতে পারছেন? জি। আচ্ছা, বলেন বলেন তাইলে এই যে দিল বলছে, আমি তাহলে সবাই কোশ্চেন করি। আমাদের যে আছে সবাই হচ্ছে গিয়ে কি দেখেন, যে বলছে গিয়ে কি ছোট ছোট ডাল কেটে ফেলো। ছোট ছোট ডাল কি করো? কেটে ফেলো। কেটে ফেলো। তাহলে এখন ছোট ছোট ডাল যে কেটে ফেলো, এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? ছোট ছোট ডাল কেটে ছোট ছোট শব্দের দ্বিরুক্তি। এখন যদি বলা হতো যে ছোটা ছোটা নিমুরা, মানে কি ওই যে ঐশ্বরিয়া যে নিমুরা চাই, লেবু চাই, তাহলে ছোটা ছোটা যখন নিমুরা যদি কইতো তাহলে ছোট যুক্ত ছোটা, তাহলে কি হইতো? পদের দ্বিরুক্তি হইতো। পদের দ্বিরুক্তি।
আমি আজ পর্যন্ত এই গানের অর্থটা বুঝলাম না যে ছোট ছোট নিমুরাতা ঐশ্বরে কি করব। আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন কবি কবি ভাব, কি কি ভাব? কবি কবি ভাব। কবি ভাব কবি কবি ভাব। কবি কবি যদি ভাব বলা হয় তাহলে সেটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? শব্দের বিরক্তি। শব্দের দ্বিরুক্তি। সবাই কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার আচ্ছা ঠিক আছে। তারপরে দেখেন এখানে বলা আছে গিয়ে কি ওই যে আধিক্য বা হচ্ছে গিয়ে কি যে আছে মানে কম, এটা আপনারা দেখে বুঝবেন। যদি বলা হয় রাশি রাশি ধান, কি কি ধান? রাশি 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 বলেন এটা কি আধিক্য বুঝাইছে নাকি কম বুঝাইছে? আধিক্য আধিক্য, বোঝাইছে। আধিক্য মানে হচ্ছে বেশি। আধিক্য মানে কি? জি স্যার, বেশি বেশি। যদি বলা হয় রাশি রাশি, যদি বলা হয় রাশি, যদি বলা হয় রাশি রাশি ধান, তাহলে কি এখানে কম ধান না বেশি ধান? বেশি ধান বেশি ধান। যদি বলি আমার জ্বর জ্বর লাগছে, আমার কেমন লাগছে? জ্বর জ্বর লাগছে, তাহলে বলেন আমার কি খুব বেশি জ্বর নাকি মানে কম কম জ্বর? কম জ্বর। তাহলে বলেন আধিক্য নাকি ন্যূনতা? ন্যূনতা আধিক্য নাকি ন্যূনতা? ন্যূনতা। যদি বলে ছোট ছোট ডালগুলা কেটে ফেলো, তাহলে কি একটা ডাল কাটবে না অনেকগুলা ডাল কাটবে? অনেকগুলো ডাল কাটবে। বলেন আধিক্য নাকি ন্যূনতা? আধিক্য নাকি আধিক্য আধিক্য। আধিক্য। বলছে কবি কবি ভাব, ছন্দের অভাব। সে কি কবি হয়ে গেছে না হয় না? না হয় নাই, ন্যূনতা তাহলে বুঝাইছে। আধিক্য নাকি ন্যূনতা? ন্যূনতা। সবাইকে আমরা বুঝতে পারছি এবার? জি স্যার, যদি বলা হয় লাল লাল ফুল, কি কি ফুল? লাল লাল ফুল। বলেন এখানে কি একটা ফুল না অনেকগুলো ফুল? অনেকগুলো ফুল। আধিক্য নাকি ন্যূনতা? আধিক্য। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। তাই আপনারা বুঝতে পারতেছেন তো যে কতটুকু আপনার কি এই দ্বিরুক্ত শব্দটা গুরুত্বপূর্ণ, যে আপনার হচ্ছে কি এইভাবে কোশ্চেন আসে, মানে এতবার কোশ্চেন আসে। বলছে বারবার সে কামান গর্জে উঠলো, বারবার সে কামান কি করলো? গর্জে উঠলো। বল এটা কি শব্দের দ্বিরুক্তি নাকি পদের দ্বিরুক্তি? বারবার শব্দের দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি। আচ্ছা বলেছে ঝিরঝির করে বাতাস বইছে, ঝিরঝির করে কি বইছে? বাতাস। বলেন বাতাসের আধিক্য নাকি বাতাসের ন্যূনতা? ন্যূনতা। ন্যূনতা। ঝিরঝির হালকা। ন্যূনতা। কেন? জি ঝিরি স্যার। ঝিরি করে বাতাস বইছে। বৃষ্টি কি বেশি না কম? কম। বাতাস কি কম না বেশি? কম। কম। তাহলে কি আধিক্য হবে না ন্যূনতা হবে? ন্যূনতা। বুঝতে পারছেন বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা বলছে কলকলিয়ে উঠলো সে তাই নারীর প্রতিবাদ। কলকলিয়ে উঠলো সেটাই কি প্রতিবাদ? নারীর প্রতিবাদ। নারীর প্রতিবাদ। ওই যে কয়দিন আগে যে ধর্ষণ বিরোধী বিরাট বড় যে একটা আন্দোলন হলো, দেখছেন না? জি স্যার। আচ্ছা তাহলে এই যে ধর্ষণ, আমাদের কবে দিবেন শীট? হ্যাঁ শীট আছে, শীট দেওয়া হবে। এই যে আমাদের গাইড টাইড সব একসাথেই দেওয়া হবে, ঠিক আছে? গাইড টাইড সব একসাথে দেওয়া হবে। পিডিএফ এর মধ্যে শীট দেয়। আচ্ছা 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 দেখেন শুনেন। কলকলিয়ে উঠলো সে তাই নারীর প্রতিবাদ। এই যে নারীরা যে প্রতিবাদ করছে, এটা কি আধিক্য নাকি ন্যূনতা? আধিক্য। বেডিমেন ছেড়েই জামানা রে, বেডিমেন ছেড়েই জামানা। পুরুষরা কি লেগে আছি পৃথিবীতে, আর কোনো দরকার নেই। দুনিয়াটা বেডিকের কাছে ছেড়ে দেওয়া উচিত। এদিকে বলে সবই লাগে। নারীবাদী কেউ আসো নাকি? হ্যাঁ অনেক কিছু বিতর্কিত আছে ভাই। যদি আচ্ছা যাই হোক, বাড়িতে আসো তো পরে যাই স্যার এগুলো কি কি কয়, তবে এগুলো বিতর্কিত অনেক কিছু আছে। খাতার ভিতরে লেখো সবাই কারক, খাতার ভিতরে সবাই লেখো কারক। কারক কারক। আচ্ছা কারক শব্দটি হলো, লেখো কারক শব্দটি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কারক কোন তত্ত্বের আলোচ্য বিষয়? শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আমরা জানি প্রত্যেকটি ব্যাকরণ বা প্রত্যেকটি ভাষার ব্যাকরণ চারটি মৌলিক বিষয় নিয়ে কি করে কথা বলে। একটা হলো কি ধ্বনিতত্ত্ব, একটা হলো কি শব্দতত্ত্ব, একটা হলো কি বাক্যতত্ত্ব, আর আরেকটা হলো কি অর্থতত্ত্ব। আচ্ছা বলছি কি ধ্বনিতত্ত্ব কোনটা? ধ্বনিতত্ত্ব হলো সর্বপ্রথম আমরা ছোটকালে কি বলছি, মা কয়েকটা চিল্লানি দিছি। এই যে একটা আওয়াজ আমাদের মুখ থেকে যে বের হইছে, একে বলা হয় কি শব্দতত্ত্ব, মানে ধ্বনিতত্ত্ব। ধ্বনি। তাহলে ধ্বনি নিয়ে আমরা কি কি আলোচনা করি? সন্ধি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, এখানে কোনো শব্দ নিয়ে বলা হয় না।
ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। প্রত্যয় ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। তারপর হচ্ছে কি নত্যবিধান, সত্যবিধান, এগুলো হচ্ছে কি ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে কি আমরা যখন একটু বড় হই তখন বলি কি বাবা, বয়কাটার বা, বয়কাটার বা, বাবা একটা শব্দ। তাহলে এগুলো হচ্ছে কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে হচ্ছে কি কারক, কারক যে আমরা পড়লাম এটা একটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। তারপর আমরা একটু আগে পড়ছি কি দ্বিরুক্ত শব্দ, এটাও একটা শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। কারণ আমরা কি যখন আমরা দ্বিরুক্ত শব্দ করছি পুরো একটা লাইন নিয়ে আলোচনা করছি নাকি একটা শব্দ নিয়ে আলোচনা করছি? একটা শব্দ নিয়ে আলোচনা করছি, কল কল নিয়ে আলোচনা করছি, লাল নিয়ে আলোচনা করছি, ফুল নিয়ে আলোচনা করছি, এক একটা শব্দ নিয়ে আলোচনা করছি। তাহলে এটা হলো কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, তাহলে কি আরেকটা হচ্ছে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। বাক্যতত্ত্ব কোনটা? যেটা অনেকগুলো শব্দ একসাথে করে আমরা যদি কোনো একটা বাক্য বলি তখন সেটা হচ্ছে কি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। তাহলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি? আমার বাড়ি গাজীপুর, তাহলে আমার একটা শব্দ, বাড়ি একটা শব্দ, গাজীপুর একটা শব্দ, এই অনেকগুলো শব্দ মিলে একটা হলো কি শব্দতত্ত্বের বাক্যতত্ত্বের আলোচ্য বিষয়। আচ্ছা, তারপর হলো কি অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব মানে কি কোন একটা শব্দ আমি বললেই হবে না, সেটার অবশ্যই অর্থ থাকতে হবে। যেমন বলি কি যে রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, ছাগলেরও দাঁড়িয়ে আছে, রবীন্দ্রনাথ ছাগল। বলেন এই যে একটা লাইন যে আমি বললাম, এই লাইনটা কি কোনো অর্থ হইলো? এটার কোনো অর্থ আছে? আবার যদি বলা হয় যে বন্যার পানি তাল গাছের উপর পর্যন্ত উঠলো, কথাটা বুঝতে পারছেন? তাহলে পানির নিচে তাল গাছ, এটা কি কোনোদিন সম্ভব? তাহলে না। এটা হলো কি অর্থতত্ত্ব থাকতে হবে, মানে অর্থটাও কি থাকতে হবে? মিনিংফুল হইতে হবে। তাহলে কি এই যে আমাদের কারক, সেই কারক হইলো কি শব্দতত্ত্বের আলোচ্য বিষয়। দেখেন যে লোক কারকটা বুঝবে মানে হচ্ছে গিয়ে কারকের অর্থ বুঝবে, তার কারক বুঝা শেষ। কারক হইলো ক্রি যুক্ত কি নক। ক্রি মানে হচ্ছে গিয়ে কি ক্রিয়া, ক্রি মানে কি ক্রিয়া, ক্রিয়া। আর নক মানে কি সম্পর্ক, নক মানে কি সম্পর্ক। সম্পর্ক। তাইলে ক্রিয়ার সাথে যার সম্পর্ক আছে সেই হলো কারক, ক্রিয়ার সাথে যার সম্পর্ক নাই সে কোনোদিন কারক হতে পারে না। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। কিরকম দেখেন বলা আছে রফিক বাড়ি যায়, রফিক কই যায়? বাড়ি যায়। বাড়ি যায়। তাহলে বলেন ক্রিয়ার সাথে কি রফিকের সম্পর্ক আছে না নাই? আছে, আছে। তাহলে এটা কারক হবে। এটা কি হবে? কারক হবে। কারক হবে। যদি বলা হয় রফিকের বোন বাড়িতে যায়, রফিকের বোন কই যায়? বাড়িতে যায়। বাড়ি যায়। তাহলে বাড়ি যাচ্ছে কে? বইনে। রফিক কি বাড়িতে যায়? না, কথা বলে না। বাড়িতে যাচ্ছে কে? বোন। রফিক কি বাড়িতে যাচ্ছে? না। তাহলে কি হবে? বোনটার সাথে কারক হবে কিন্তু রফিকের সাথে কারক হবে না। না। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। সবাইকে আমরা বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, যদি বলা হয় রফিকের ক্যান্টিনের খাবার ভালো, রফিকের ক্যান্টিনের কি ভালো? আচ্ছা, রফিকের ক্যান্টিন মানে কি আমাদের হলের যে ক্যান্টিন চালায় ওর নাম হচ্ছে রফিক আর কি। হ্যাঁ, তো রফিকের ক্যান্টিনের খাবার ভালো। তাহলে বলেন ভালো কোনটা, রফিক না খাবার? খাবার। আমি মানুষটা খারাপ হইলেও আমার যদি পড়াশোনা ভালো লাগে তাহলে তো আপনার ক্লাসে উপস্থিত থাকবেন। মনে করেন যে আমি মানুষটা খারাপ, তাহলে কি মুহিত ভালো না মুহিতের পড়াশোনা ভালো? পড়াশোনা ভালো। তাহলে পড়াশোনার সাথে কারক হবে, মুহিতের সাথে কি কোনো কারক হবে? না স্যার। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার। সবাই কি বুঝতে পারছেন? তাইলে কারক শব্দের অর্থ হলো কি ক্রিয়ার সাথে যার সম্পর্ক সেই হচ্ছে কারক, ক্রিয়ার সাথে যার সম্পর্ক নাই সে হচ্ছে কি কারক নয়। তাহলে কি দেখেন কর্নিয়ার বইটা ভালো, কর্নিয়ার বইটা কি ভালো? ভালো। এখন কর্নিয়া ভালো না কর্নিয়ার বই ভালো? বইটা ভালো। বই ভালো। তাহলে বইয়ের সাথে কারক হবে, কর্নিয়ার সাথে কি কারক হবে? না। সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা, এই কারক হইল 6 প্রকার। কারক কয় প্রকার? 6 প্রকার। কয় প্রকার? কারক কয় প্রকার? 6 প্রকার। 6 প্রকার। প্রথমে লেখেন কর্তৃকারক। কর্তৃকারক, কর্মকারক। আমরা হচ্ছে কি বুঝতে পারছি আমরা কারক অনেকেই পারেন, ওই তিতলির বদলতে আপনারা কারক পারেন আমি বুঝি। আচ্ছা, বলছে কর্তৃকারক সর্বসময় আমাদের ওই জায়গা থেকে আসবে না, আমরা কর্তৃকারক সম্পর্কে জানি যে কাজটি করে সেই হচ্ছে গিয়ে কি কারক, যে কাজ করে সেই কি কারক। তাহলে হচ্ছে গিয়ে কি যে রফিক কাজ করে তাহলে এখানে কি রফিক কারক, মুহিত ভাত খায় এখানে মুহিত কারক, তারপর হচ্ছে গিয়ে কি সুবর্ণা ইসলাম লঙ্গি বেচে, সুবর্ণা ইসলাম একটি কারক, কর্তৃকারক। আচ্ছা, তো এই যে
হ্যাঁ, তো এই যে দেখেন যে হচ্ছে গিয়ে কি কর্তৃকারক, এটা আমাদের কোশ্চেন আসে না। আমাদের কোশ্চেন আসে সবচেয়ে বেশি প্রযোজক কর্তা এবং ব্যতিহার কর্তা নিয়ে। ব্যতিহার কর্তা লেখেন, খাতার ভিতরে লেখেন ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা, ব্যতিহার কর্তা লেখেন দুইটি কর্তা একটি কাজ করবে। দুইটি কর্তা একটি কাজ করবে। দুইটি কর্তা কয়টি কাজ করবে? একটি কাজ করবে। দুইটি কর্তা একটি কাজ করবে। দুইটি কর্তা কয়টি কাজ? একটি কাজ। একটি কাজ। যখন আপনি 9-10 এর বই খুলবেন তখন দেখবেন সেখানে লেখা আছে যে রাজায় রাজায় লড়াই করে উলুক প্রান্তরে। রাজায় রাজায় লড়াই করে কোন প্রান্তরে? উলুক প্রান্তরে। উলুক প্রান্ত করে। তাহলে এই রাজাও লড়াই করে, এই রাজায় কি খাড়ায় খাড়ায় দেখে না দুইজনে এক কাজ করে? দুইজনে এক কাজ করে। এটা কোন কর্তা? ব্যতিহার কর্তা। কোন কর্তা? ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা। যদি বলা হয় সিরাজ ইংরেজ লড়াই করে, সিরাজ ইংরেজ কি করে? লড়াই করে। তাহলে সিরাজ যা লড়াই করে, ইংরেজ যা কি বইতে? না। দুইজনে একই কাজ করে। হ্যাঁ। যদি বলা হয় যে হচ্ছে গিয়ে কি সুবর্ণা ইসলাম আর নিপা ইসলাম লুঙ্গি বেচে, তাহলে সুবর্ণা লুঙ্গি বেচে, নিপা কি চাইতে? না। নাকি দুইজনে লুঙ্গি বেচে? বিক্রি করে। হ্যাঁ, দুইজনেই লুঙ্গি বিক্রি করে। দুইজনে লুঙ্গি বিক্রি করে। তাহলে যখন দুইটি কর্তা একই কাজ করবে, আচ্ছা সুবর্ণা ইসলাম আর নিপা ইসলাম বলার কারণটা কি দুইজন পাশাপাশি আমার এখানে দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, মনে করো যে একজন কয় পয়সা নেন, আরেকজন কয় 150, একজন কয় হচ্ছে কি খুঁজে নেন, আরেকজন কয় 150, আর এটা হচ্ছে কি আরেকজন কয় 300 মাল কয় 150। ঠিক আছে না, মানে ফার্ম গেট আসলে অনেক কিছু শিখা যায়। হ্যাঁ, ফার্ম গেট আইসা আমি 4 বছরে শিখছি ইঁদুর মারেন, তেলাপোকা মারেন, চার পোকা মারেন, জাদুর কাঠি, ম্যাজিক বান, ঘষে দিলেই মরে, ময়নার মার ঘুম নাই, ইঁদুর তোর জামিন নাই। আচ্ছা, তো দেখো দুইটি কর্তা কয়টি কাজ করবে? একটি কাজ করবে। আমাদের যখন হচ্ছে কি আমরা 9-10 এর বই খুলবো, সেই 9-10 এর বই যে আমরা দেখবো কি যে 9-10 এর বই লেখা আছে যে কি বাঘে মহিষে এক ঘাটে জল খায়। বাঘে মহিষে কয় ঘাটে জল খায়? এক ঘাটে জল খায়। এক ঘাটে জল খায়। বাঘ একটা কর্তা, মহিষ একটা কর্তা, দুইজনে কি জল খাওয়ার কাজটা করতেছে। তাহলে দুইটি কর্তা যখন একটি কাজ করবে তখন তাকে বলবে ব্যতিহার কর্তা। তখন তাকে কোন কর্তা বলবে? ব্যতিহার কর্তা। সবাই কি বুঝতে পারছি তাহলে ব্যতিহার কর্তাটা? জি স্যার। আচ্ছা, খাতার ভিতরে লেখেন প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা। প্রযোজক কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করায়। নিজে না করে অন্যকে দিয়ে কি করায়? নিজে কাজটি না করে অন্যকে দিয়ে কি করে? করায়। আচ্ছা, তাহলে দেখেন একটা জিনিস, তাহলে প্রযোজক কি নিজে কাজ করে? না। আচ্ছা, আপনারা যখন হচ্ছে গিয়ে কি বাড়িতে যারা আছেন বা আমরা এখন ফার্ম গেট আছি, ফার্ম গেট একটা ছবি চলতেছে, ছবির নাম কি? শাহিন সুমন পরিচালিত, শাকিব খান অভিনীত বিখ্যাত ছায়াছবি মন দিবি না জান দিবি। আচ্ছা বলেন, তাহলে শাহিন সুমন পরিচালিত, শাকিব খান অভিনীত বিখ্যাত ছবি মন দিবি না জান দিবি, এখন নায়ক কে না হইতে চায়? তাহলে শাহিন সুমন কি কাজটি করতেছে না শাকিব খান কাজটি করতেছে? শাকিব খান কাজটি করতেছে। শাকিব খান। তাহলে এখানে প্রযোজক কে? শাহিন সুমন। শাহিন সুমন। আচ্ছা, খাতার ভিতরে লেখেন মা শিশুকে দুধ খাওয়ায়। মা শিশুকে দুধ খাওয়ায়। লিখছিস? আচ্ছা, বলেন দুধ কি মায় খায়? না। খাওয়ায় কে? মা শিশুকে খাওয়ায়। মা শিশুকে হচ্ছে খাওয়াচ্ছে। তাহলে এখানে শিশু হচ্ছে গিয়ে কি শাকিব খান, মানে সে হচ্ছে প্রযোজক। কথাটা বুঝাইতে পারছি? আর এখানে প্রযোজক কে? প্রযোজক হলো মা। প্রযোজক কে? মা। বলা আছে মুহিত ছাত্রদের পড়াচ্ছে। মুহিত ছাত্রদের কি করতেছে? পড়াচ্ছে। পড়তেছে কে? ছাত্রছাত্রী। পড়তেছে কে? ছাত্রছাত্রী। ছাত্রছাত্রী। কিন্তু এখানে প্রযোজনা করতেছে কে? মুহিত। তাহলে মুহিত হলো কি? প্রযোজক কর্তা। সবাইকে আমরা বুঝতে পারতেছি? মানে সে নিজে কাজটি না করে যখন অন্যকে দিয়ে করাবে তখন তাকে বলবে প্রযোজক কর্তা। একটা জিনিসই মনে রাখবেন, ওই যেটা শাহিন সুমন পরিচালিত, শাকিব খান অভিনীত বিখ্যাত ছবি। কথাটা বুঝছেন?
জান দিবি না প্রাণ দিবি। বেটা জান আমাকে এগুলো মুখস্থ বেটা, আমাকে গাজীপুরের দুইটা সিনেমা হল আছে, একটা হলো চান্দনা সিনেমা হল আর একটা হচ্ছে ঝুমুর সিনেমা হল। ঝুমুর সিনেমার বিশাল রূপালী পর্দায় চলিতেছে ইঞ্চি ইঞ্চি প্রেম, হায় হায়। ঠিক আছে? বাংলাদেশের ছবি তো রোজার ঈদে প্রকাশ করে কি প্রেম দেখাইলা, কুরবানি ঈদে প্রকাশ করে ইঞ্চি ইঞ্চি প্রেম। হ্যাঁ, মানে আগের ঈদে হচ্ছে প্রশ্ন করে কি প্রেম দেখাইলা, পরের ঈদে উত্তর দেয় হচ্ছে ইঞ্চি ইঞ্চি প্রেম। হ্যাঁ? ইঞ্চি প্রেম। আবার তো আমাদের জৈল্লা ভাই তো আছে, জৈল্লা ভাই তো এমনি হাত মারে ড্রুম করে হার্টে দিয়ে বিট মারে। জৈল্লা ভাই ছিল না? না স্যার। দলিল না। ভাই। আর জৈল্লা বাইরে বলে চিনে না কোন দি হেতি অসম্ভব সম্ভব করে লইতেছে, খালি ও পারতাছে না অনন্ত করোনা জলিল। ভাইরাসের টিকাটা বাইর অনন্ত করতে। জলিল। জলিল করেছে না জৈল্লা করেছে না না? খাতার ভিতর লেখো কর্মকারক, কর্মকারক, খাতার ভিতর লেখো কর্মকারক, কর্মকারক, কর্মকারক। লিখছি। কর্মকারক। বলো কি বা কাকে, কি বা কাকে, এই যে দ্বারা প্রশ্ন করবো আমরা। ক্রিয়াকে যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটা হবে কর্মকারক, সে উত্তর পাওয়া যাবে সেটা কি কারক? কর্মকারক। তা আমি মোটা মানুষ, আমি মোটা উদাহরণ দিই যে আমি ভাত খাই, আমি কি খাই? ভাত খাই, ভাত খান। ক্রিয়াকে প্রশ্ন করো আমি কি খাই? ভাত খাই। ভাত খাই। তাহলে ভাত এখানে কোন কারক, কোন কারক? কর্মকারক। 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 কি খাই বুঝতে ভাত? পারছি, বুঝতে পারছি। এখন তুমি বলো তো আমি বাড়ি যাই, আমি কই যাই? বাড়ি যাই। এখানে ক্রিয়াপদ কোনটা? যাই। ক্রিয়াপদ কোনটা? যাই। যাই। প্রশ্ন করো আমি কি যাই? বাড়ি বাড়ি যাই। যাই। এই বেটা এই কি কি কইলে কি বাড়ি না, যদি বলে কোথায় যাই তখন সিন বাড়ি হবে, কিন্তু কিটা প্রশ্ন করলে কি কি যাই বাড়ি যাই হয়? কি যাই। তাহলে বলো এটার ভিতরে কি কর্মপদ আছে নাকি নাই? নাই। কর্মপদ নাই তো। বুঝতে পারছো বিষয়টা? মানে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে যখন প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হবে কর্মপদ। যেমন মনে করো যে হচ্ছে গিয়ে কি কি আছে ফারিহা, ফারিহা, তারপরে এটা কি আছে আসমা, ফারিহা আসমাকে, আসমাকে ফুল দিল, কি দিল? ফুল। ফুল দিল। তাহলে কোশ্চেন করো এখানে ক্রিয়াপদ কোনটা? দিল। কোশ্চেন করো কি দিল? ফুল দিল। ফুল দিল। কি দিল? ফুল। ফুল দিল। আবার প্রশ্ন করো কাকে দিল? আসমাকে। আসমাকে ফুল দিল। তাহলে বলো এখানে ক্রিয়াপদ আছে না নাই? আছে। বলো এটা কি কর্মকারক হবে না হবে না? হবে। বুঝতে পারতেছো? তার মানে কি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তখন তাকে বলবে কর্মকারক, তখন তাকে কি বলবে? কর্মকারক। কর্মকারক। এখন প্রশ্নের উত্তরটা কিন্তু তোমাদের হচ্ছে গিয়ে কি যে ক্লাস 5 এ ভালো করে পড়ছো সে হইতে পারবে, নাহলে আমি বাড়ি যাই, আমি কি যাই, এটা কোনো কথা? বলতে হবে যে আমি কোথায় যাই। বুঝতে পারছো? তখন আমার কোশ্চেন করা হবে যে হচ্ছে গিয়ে কি যে আমাকে যদি প্রশ্ন করায় মুহিত পড়ায়, সরি মুহিত বই পড়ায়, কোশ্চেন করো যে হচ্ছে গিয়ে কি যে যেমন মনে করো যে হচ্ছে গিয়ে কি যে বই পড়ায়, মানে কি পড়ায়? মনে করো যে মুহিত বাংলা পড়ায়, বাংলা পড়ায়, তাহলে এখানে ক্রিয়াপদ কোনটা? পড়ায়। পড়ায়। কোশ্চেন করো কি পড়ায়? বাংলা পড়ায়। বাংলা পড়ায়। তাহলে এখানে কর্মকারক আছে না নাই? আছে। আছে। তাহলে এখানে কর্মপদ হবে না হবে না? হবে। সবাইকে আমরা বুঝতে পারছি? সবাইকে আমরা বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো যখন দেখবা যে হচ্ছে গিয়ে কি আমাদের এখানে দুইটি কর্মপদ, মানে ওই যে কি আসমাও ফুল দিল আবার কি দিল? ফুল দিল। তাহলে এখানে কয়টি কর্মপদ পাইলাম আমরা? লেখো খাতার ভিতরে লেখো ব্যক্তি সমান সমান গৌণ, গৌণ কর্ম, ব্যক্তি সমান সমান গৌণ কর্ম, বস্তু সমান সমান মুখ্য কর্ম, মুখ্য কর্ম, ব্যক্তি সমান সমান গৌণ কর্ম, এই সমান সমান মুখ্য কর্ম। লেখছো? জি স্যার। ঠিক একই রকম আমরা ওই যে চলে যাই যে হচ্ছে গিয়ে কি ওই যে কি নাম বলছিলাম ফারিহা, তাহলে ফারিহা আসমাকে, আসমাকে ফুল দিল। ফালিয়া আসমাকে কি দিল? ফুল দিল। ফুল দিল। প্রশ্ন করো কি দিল? ফুল দিল। ফুল দিল। কাকে দিল?
আসমাকে দিল। আসমাকে। তাহলে বলো এখানে ব্যক্তিবাচক কোনটা? ব্যক্তি মানে হচ্ছে বেদা, মানে মানুষ। আসমা। মানুষ বুঝলে আসমা। তাহলে আসমা কি মুখ্য নাকি গৌণ? মুখ্য। গৌণ। মুখ্য ক্যাটাগরি হচ্ছে ব্যক্তি কি গৌণ হয় না মুখ্য হয়, কোনটা? মুখ্য গৌণ। গৌণ গৌণ কর্ম। তাহলে আসমা হইলো কি গৌণ, আসমা কি গৌণ গৌণ। আর ফুল হইলো কি একটা বস্তু, তাহলে ফুলটা হবে কি মুখ্য কর্ম। কি কর্ম? মুখ্য কর্ম। মুখ্য কর্ম। মুখ্য কর্ম। বুঝতে পারছি? জি স্যার। জি ভাইয়া। যদি বলা হয় স্যার ছাত্রদের ব্যাদ দিচ্ছে, সরি স্যার ছাত্রদের কি দিচ্ছে? মাই দিচ্ছে। স্যার সে কেডারে হাসে, কেডা হাসির গোট কি লাড়া লাগছে কার? ছাত্রদের মাই দে। না বেডি গো মারলে তো বেটা 14 বছরের জেল, আমার কাশিমপুর নিয়ে যাবে। নিপা হাসে না, আমি এখন হাসতেছি না তো। আচ্ছা তুমি হাসো না মা, হাসছিলা। তাও কথা কইছি না। একটা জিনিস মনে রাখবা, যত নারী নির্যাতন কেস, যত সাইবার হামলা, যত কিছু সব আমার কাশিমপুর। আমি এজন্যই বলি যে এখন কেউ যদি নারীদের মারা আমার নিষেধ। নারীদের কি করা নিষেধ? মারা নিষেধ। ওদের মারা নিষেধ, ওই শয়তানরে মারলে তো সমস্যা। নারী কি বালা মানুষ নাকি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করছে 1838 সালে, মৃত্যুবরণ করছে 1898 সালে। সে বইলা গেছে, নদী নারী শৃঙ্গধারী, এতিমে বিশ্বাস না করি। কি নদী নারী নদী নারী শৃঙ্গধারী। যেমন নদীরে মানে নদী, যেই নদী আমাকে খাওয়ায়, যে নদীর কাছে পানি আইনা আমরা বাঁচি, এই নদী আমাকে ঘর সংসার ভাঙে, তাহলে এটা বিশ্বাস করা যাবে না। যেই রাখালে যেই গরুরে এত পালে, এত আদর যত্ন করে, ওই গরু রাখালে গুতা দেয় না দেয় না? যেই বেডিরে জীবন যৌবন দিয়ে ভালোবাসে, এই বেডি তারা শেখ দেয়। কিন্তু আমি বলি নাই, এটা বঙ্কিম বলে গেছে। আচ্ছা তাহলে বলো কি দিল? বেদ দিল। কাকে দিল? ছাত্রকে দিল। তাহলে এখানে মুখ্য কর্ম কোনটা? মুখ্য কর্ম হচ্ছে বেদ। মুখ্য কর্ম কোনটা? বেদ। আর হচ্ছে কি ছাত্র হচ্ছে কোন কর্ম? গৌণ কর্ম। গৌণ কর্ম। সবাই কি আমরা বুঝতে পারছি? জি স্যার। আবার কিসের ক্লাস করতেছে কে? আচ্ছা টিভিতে কথা বলতেছে। না না না, যে অন্য ক্লাস করতে থাকেন সে দুইটা ক্লাস একসাথে কেমনে করেন বুঝতেছি না। তারাই তো ব্যাদ দেওয়া উচিত। আচ্ছা খাতার ভিতরে তারপর লেখেন করণ কারক। করণ কারক, করণ কারক। আপনারা কি কারক বুঝতেছেন? জি ম্যাম। আচ্ছা করণ কারক আপনি কি করে? আচ্ছা করণ কারক সবাই কি লিখছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা ঠিক আছে। করণ কারকের ভিতরে লেখেন ধারা দিয়া কর্তৃক। ধারা, ধারা, ধারা অবলিক দিয়া অবলিক কর্তৃক। ধারা দিয়া কর্তৃক মানে এই তিনটা দিয়ে আপনি প্রশ্ন করবেন। এই তিনটা দিয়ে আপনি কি করবেন? প্রশ্ন করবেন। প্রশ্ন করবেন। যেমন হচ্ছে গিয়ে কি যে কাজী নজরুল ইসলাম বলছে ফুলে ফুলে ঘর সাজানো। ফুলে ফুলে কি সাজানো? ঘর সাজানো। বলো ঘরটা কিসের দ্বারা সাজানো? ফুল দিয়ে। ফুল দিয়ে সাজানো। যেমন সুবর্ণ ইসলামকে হাত দিয়ে মারলাম। সুবর্ণ ইসলামকে কি দিয়ে মারলাম? হাত দিয়ে। হাত দিয়ে মারলাম। বলো এখানে ক্রিয়া করণ কারক কোনটা? দিয়া। হাত। দিয়া। কি দিয়ে মারলাম? কি দিয়া? হাত দিয়া। কি দিয়া? হাত দিয়া। আচ্ছা আমি হচ্ছে ধারা দিয়া, দুটোই তো আসলো স্যার। যাই দিয়া তুমি খালি প্রশ্ন করবা, এগুলা দিয়া প্রশ্ন করবা। প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে। আমি বাসে চড়ে ঢাকা আসলাম। আমি বাসে চড়ে কোথায় আসলাম? ঢাকা আসলাম। ঢাকা আসলাম। তাহলে এখন প্রশ্ন করো কি দিয়া ঢাকায় আসলাম? বাসে করে। তাহলে এখানে করণ কারক কোনটা? বাস। বাস। সবাই কি আমরা বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তারপরে যদি বলা হয় যে হচ্ছে গিয়ে কি হচ্ছে আমি মাছ দিয়ে ভাত খেলাম। আমি কি দিয়ে ভাত খেলাম? মাছ দিয়ে। মাছ দিয়ে আমি ভাত খেলাম।
তাহলে বলো এখানে ধারা দিয়া কর্তৃক যদি আমরা প্রশ্ন করি তাহলে বলো এখানে করণ কারক কোনটা? মাছ 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 করণ কারক কোনটা? মাছ। সবাইকে আমরা বুঝতে পারছি? দিছে আচ্ছা, তারপরে লেখো, খাতার ভিতর লেখো সম্প্রদান কারক। সম্প্রদান কারক। সম্প্রদান সম্প্রদান স্যার এগুলা তো একসাথে আমাদের মনে থাকবে না, মনে থাকবে কিভাবে এইগুলা যদি একটা না না না, আমি এতটুকু পর্যন্ত পড়াই আজকে ক্ষমা দিব, এই জন্যই আপনাকে আমি বলতেছি, এটা লেখেন আমি পড়ি। ক্ষমা কি স্যার? ওই যে সুবর্ণারে দিকে অগদেশে কয় ক্ষমা। সুবর্ণা ক্ষমা কি? ও সুবর্ণা নাই। স্বার্থ ত্যাগ করে। স্বার্থ ত্যাগ করে। তোমার নানির বাড়ি আপন না দাদির বাড়ি আপন? হ্যালো, নানির বাড়ি। নানির বাড়ি। নানির বাড়ি বলে আপন, তোর বাপরা কি গর্দামাই? আচ্ছা দেখো, সত্য ত্যাগ করিয়া বা স্বার্থ ত্যাগ করিয়া দান মানে কি? সত্য ত্যাগ করিয়া বা স্বার্থ ত্যাগ করিয়া দান বলছে সৎ পাত্রে কন্যা দান করো। সৎ পাত্রে কি দান করো? কন্যা দান করো। আমার মা হলো আমার নানার একমাত্র হচ্ছে গিয়ে কি মেয়ে, যখন সে আমার বাপের লোকের বিয়ে দিছে, জীবনে কোনোদিন সে এটার দাবি করতে পারবে এই মেয়েটা আমার? পারবে, কেন পারবে না? পারবো কেন পারতো না? তখন বেদি গুলোকে আমি তর্কেই যাইতে চাই না। ওকে, এই উদাহরণ বাদ, এটা বাদ। হ্যাঁ, আচ্ছা, বলছে মসজিদে টাকা দাও। মসজিদে কি দাও? টাকা দাও। মসজিদে টাকা দাও। এখন মসজিদে তুমি 500 টাকা দান করছো, মসজিদে কি করছে? 500 টাকা দা ফ্যান কিনছে। এখন মসজিদে যখন টাকা দাও, তোমার মাসের 15 তারিখ পর্যন্ত টাকা আছে, মাসের 15 তারিখের পরে যে 500 টাকা দিছি, 200 টাকা ফেরত দেন, এটা কি বলা সম্ভব? না। এই যে আমরা শর্ত ত্যাগ করিয়া দান করলাম, সেটা হচ্ছে গিয়ে কি সম্প্রদান কারক। সেটা কি কারক? সম্প্রদান কারক। সম্প্রদান কারক। বলছে রোহিঙ্গাকে কাপড় দাও। রোহিঙ্গাকে কি দাও? কাপড় দাও। কাপড় দাও। কারণ রোহিঙ্গারে যে শীতকালে কাপড় দিয়ে বা গরমকালে কি ফেরত আনবা? না, নিয়ে আসবো। এটা আমরা কি যে আবার কই নিয়ে হইব? তুই দেখছস আমি বেটি মানুষকে লিগা ই করি না, মানে এটা কাডি দিবই। আচ্ছা, তাহলে শর্ত ত্যাগ করিয়া বা স্বার্থ ত্যাগ করিয়া যদি কোনো কিছু দান করা হয়, তখন তাকে বলবে সম্প্রদান কারক। তখন তাকে কি বলা হবে? সম্প্রদান কারক। সম্প্রদান কারক। মানে নিজের যে অধিকার আছে সেই অধিকার ত্যাগ করিয়া যেই আমি দান করে দেবো, সেটা হবে সম্প্রদান। যদি বলা হয় ধোপাকে কাপড় দাও, তাহলে সেটা কি হবে? ওটা তো আমি ফেরত নিয়ে আসবো। সম্প্রদান হবে না। ফেরত নিয়ে আসবে, তখন সেটা হয়ে যাবে কি? তখন সেটা হয়ে যাবে সম্প্রদান হবে না, তখন সেটা হবে কি? কর্মকারক। তখন সেটা সম্প্রদান না হয়ে কোন কারক হবে? কর্মকারক। শর্ত যদি বলা হয় যে হচ্ছে গিয়ে কি, যে বন্ধুকে টাকা দাও, বন্ধুকে কি দাও? টাকা দাও। টাকা দাও। টাকা দাও। আর বন্ধুরে কি টাকা ধার দিবা নাকি হচ্ছে এরকম যে ফিসাবিলিল্লাহ তুই জাগা? হ্যালো, হ্যাঁ, সত্য ত্যাগ করে যদি দান করা হয় এবং যদি বলা হয় শ্রদ্ধা ভক্তি এবং কি সম্মান, যে গুরুজনের সম্মান করো, গুরুজনে কি করো? সম্মান করো। সম্মান করো, তাহলে এটা কোন কারক হবে? সম্প্রদান কারক। এটা কোন কারক হবে? সম্প্রদান কারক। সম্প্রদান কারক। সবাই কি তাহলে আমরা বুঝতে পারছি? আচ্ছা, আজকে যেই সকল বিষয়গুলো নিয়ে ক্লাস হলো, আমি বলার পরেও যদি আপনারা যদি প্রশ্ন না করেন, তার মানে কি বুঝলাম যে আপনারা বাংলায় হাফেজ। হ্যাঁ, তাহলে কোনো সমস্যা নেই। তবে কারকে যদি কোনো সমস্যা থাকে, সেটা হচ্ছে গিয়ে কি আপনারা দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? যদি সমস্যা না থাকে, তাহলে আগামীকালকে আমি নিজে হচ্ছে গিয়ে কি আপনাদের জন্য সমস্যা তৈরি করে নিয়ে আসবো, ঠিক আছে? ঠিক আছে। রে শাকিল হোসেন, তো লম্বা লম্বা চুল কে বেটা? মিউট করে কথা বলতেছে। আচ্ছা ঠিক আছে, সবাই কি তাহলে আজকের ক্লাস কি সবাই বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা,
আহ, ওই ফাইজলামি বন্ধ করো, অর্পিতা বিশ্বাস। আচ্ছা, তারপরে আমি, আচ্ছা রাজিয়া সুলতানা মিম, তোমরা বাজে কথা বন্ধ করো। আচ্ছা আচ্ছা, তাহলে সরি যদি বাজে কথা মনে হয়। আর হচ্ছে অর্পিতা বিশ্বাস, সরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তাহলে হচ্ছে কি আজকের ক্লাসটা সবাই বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, ভাই আজকে ক্লাসের শীটটা কি আমাদের দেওয়া যায় না পিডিএফ এ? পিডিএফ দিয়েও আমার তো দেখাই যায় না পিডিএফ। পিডিএফ এ দিছে আজকের লেকচারটা, তুমি দেখো বায়োলজি ভালোভাবে দিছে, দিছে। কেমিস্ট্রি দিছে, দেখো কিন্তু হয়তো হ্যাঁ, একটা বাংলা সময় বাংলার কথা বলতেছি, বাংলায় তো পরবর্তী ক্লাসে পরীক্ষা হবে, তো এখন যদি শীটটা পাই হয়তো তাহলে খুব দিবে। ভালো। পিডিএফ তোমরা ফোনের ব্রাউজার আছে না, ব্রাউজার দিয়ে তোমরা ডাউনলোড করে তাইলে সহজে পাবে। আরে ভাই সব ব্রাউজার ডাউনলোড দিছি, কিচ্ছু হয় না। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে সবাই থাকেন। হ্যাঁ, গুগল ক্রোম দিয়ে দিবা। জি স্যার। স্যার আজকে ক্লাসটা রেকর্ডিং করা হয়েছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং করা হয়েছে। জি স্যার।